লাগি লাগি না মেম সাহেব বলতে নি দাদা, বলো বউ। আমার লজ্জা করতে লজ্জা তো বৌদি পাবে দাদা, আর বৌদির সব লজ্জা তুমি তোমার ভালোবাসা দিয়ে, সোহাগ দিয়ে ভরিয়ে দেবে। এবার 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 ভালো কথা এবার ভালো কথা তোমার বৌদির সঙ্গে কিন্তু একটু পাগলামি করবে না, সে যা বলবে মন দিয়ে শুনবে, বৌদিকে মন প্রাণ দিয়ে ভালোবাসবে। এবার 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 তুই না ভালোবাসা তোমার সব তো আমি জানি না তো স্কুলে পড়তে হলে ভালোবাসা তোমার কি করে করতে বলতো বললা এবার এই শোন, এও কি শিখিয়ে দেওয়া যায় যে মেয়েটা তার সর্বস্ব ছেড়ে শুধু আবেগের বসে এই হামাগোবা মানুষটার সাথে ঘর বাঁধতে এসেছে? সে কি পারবে দয়াময়? এখানে সে কি নিয়ে থাকবে? তোর তোকে তল কেন দে ভাই নন্দদা ও নন্দদা তুমিও কি কান্ত হ্যাঁ কানবো কেন খোকা বাবু? আজ তো আমার আনন্দের দিন। সেই ছোট থেকে যাকে করে কোনো মানুষ করছি, তার আমার বিয়ে হলো, লক্ষ্মী প্রতিমার মতো হলো, আর আমি আনন্দ করবো না? আমি আনন্দ করবো না? আমার না বদ্ধ বই বলছে বৌদি বলে মেম সাহেব আমাকে বকবে না তো মেম সাহেব আবার বলে বউ বলতে বলছি না। আমি পারবো না আমি বলতে আমি পারবো না আমি বউ বলতে পারবো না আমি কি বলবে? আমি বলুন তো তোমাদের মতন বৌদিমণি বলে ডাকবো বউ বলে ডাকবে, বৌদি বলে বলে ডাকলে হ্যাঁ? বৌদি সত্য সত্য রেগে যাবে। ধরতি বলতি তাহলে বলুন তো আমি বউ বলে ডাকবো বলবো বউ ও বউ থামলে কেন? ডাকো, আবার ডাকো। তুমি যদি কি লাগ বলো আমাকে তো কি বকো কেন রাগ করবো কেন? বৌদি, ভাগ্যের দোষে তোমার এই জীবনে আজ যা ঘটে গেল তার জন্য তুমি আমার দাদাকে দায়ী করো না। আমি জানি আমার দাদা শিশুর মতন সরল, সে হয়তো অনেক কিছুই জানে না, দাম্পত্য জীবনের মানে হয়তো বোঝে না। দাদাকে তুমি তোমার মনের মতো করে গড়ে নিও বৌদি, মনের মতো করে গড়ে নিও। ঠাকুরপো, তুমি দেখে নিও ঠাকুরপো, আমি আমার স্বামীকে মনের মতো করে গড়ে নেব। তুমি পারবে তো বলতে পারি, তুমি নিশ্চয় পারবে। তোমার মতো দেবীর স্বশক্তির মহিমায় আমার খোলা বাবু আমার একটা নতুন জীবন শুরু করবে, আমার একটা নতুন জীবন শুরু করবে। এসো, এদিকে এসো, আমার কাছে এসো। মানে তোমাকে না একটু ভয় করছে তুমি যদি লাগ বলো কেন রাগ করবো কেন? ভয় করছিল যে তোমাকে না তোমাকে বউ বলে ডাকলে তুমি রাগ করবে, তাই তোমাকে আমি বৌদিমণি বলে ডাকবো। ভাই বলছিল তোমাকে বৌদিমণি বলে ডাকলে রাগ করবে, তাই তোমাকে আমি বউ বলে ডাকবো। তাই দেখো, আর কি কি বলেছে ঠাকুরপো? তোমাকে আর কি কি বলতে শিখিয়েছে? আর বলছিল কি বলছিল? তোমাকে ভালোবাসতে অনেক করে দোয়া করতে। দেখো ওবো আমি তো ভালোবাসতে জানি না, আমি তো দোয়া করতে জানি না, তুমি আমাকে শিখিয়ে দেবে বলো। ভালোবাসা কি কখনো শেখানো যায় গো? শেখানো যায় না, ওটা তো অন্তরের আবেগ থেকে বেরিয়ে আসে। ও হ্যাঁ গো হ্যাঁ। আজ আজ তোমার আমাদের দুজনের ভালোবাসার মিলনের দিন। এসো এসো গো আমার প্রাণের দেবী। কি করতো গো কি করতো গো কি করতো? কেন? আমি আমি তোমাকে প্রণাম করলাম, তুমি আমাকে আশীর্বাদ করো। কেন প্রণাম করে কি প্রণাম করতে হয়? দাঁড়াও আমিও তোমাকে একটা প্রণাম আমার যে পাপ হবে। পাপ কেন? তুমি যে আমাকে প্রণাম করলে তাতে পূর্ণ হবে। এসো আমার কাছে এসো, এসো। কি হলো?
বুলিয়ে দেবো, তুমি ঘুমিয়ে পড়বে। তাহলে তাহলে তাই করবে গো, আমাকে ঘুম পাড়িয়ে দেবে তো? গো, কি হলো? এসো। তুমি এমন নতুন করে কাঁদতে কেন গো? তোমার ভালোবাসা ঝড় আমার বুকে সর্বনাশা ঝড় হয়ে এসেছে। তুমি এমন জোর জোর করে হাত পাটা নিচ্ছ কেন? আমার আমার তোমার সোহাগের পরশ আমাকে আমাকে যে আমাকে যে একবারে অস্থির করে দিচ্ছে। এসো এসো স্বামী, আজ আমাদের ভালোবাসার মিলনের দিন। এসো, কাছে এসো, কাছে এসো। আজ আমি তোমাকে ওই দেখো আকাশে কি সুন্দর চাঁদ উঠেছে। ওই চাঁদের আকাশে সোনালি আলো আমি তোমাকে বলবো, বলবে গো? ও আকাশ, ওরে ও আকাশ, আজ খানা চাঁদ আর দিবি কি দিকের মতো। ও আকাশ, ওরে ও আকাশ, আজ খানা চাঁদ আর দিবি কি দিকের মতো। আমি জীবন দিয়ে ওরে মরি গো, রাম নিবিতা ও আকাশ, ওরে ও আকাশ, আজ খানা চাঁদ আর দিবি কি দিকের মতো। আমি জীবন দিয়ে করি করি গো, রাম নিবিতা ও তুমি ছাড়িয়ে দিলে কেন? কি হলো বলো, কেন তুমি চলে যাচ্ছ এভাবে? কেন? আমি বউ হতে পারবো, আমি কেন আমি হতে পারবো না? না, কেন তুমি চলে যাচ্ছ? এসো এসো বলছি, তুমি আমার কাছে এসো। যদি তুমি আমাকে বিয়ে করে বইয়ের মর্যাদা দিতে না পারবে, তাহলে কেন বিয়ে করেছিলে? চুপ করে থেকো না, বলো বলো। তুমি বলেছিলে, বুঝেছি, তুমি বলেছিলে তোমার বউ নাকি হবে আমার মতো নয়, তোমার বউ হবে দেবী প্রতিমার মতো। আর আমি সেরকম হইনি বলে তুমি বুঝি তাই আমাকে এভাবে দূরে সরিয়ে দিচ্ছ। ও বাবা, বাবা গো, তুমি এসে দেখে নাও বাবা, আমার বউ না আমাকে একটু ভালোবাসছে না। আমি তোমাদের কাছে কাছে থাকবো না, আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি। দেখো না, আমার বড় ভয় করছে গো, আমার বড় ভয় করছে। যদি কিছু সব জানাজানি হয়ে যায়, কেউ কিছু জানতে পারবে না। চলো না, তুমি শুধু তোমাকে কামটা খাইলো, আমি কি কামকে চিন্তা খাই জানি না। কিন্তু আমি বলছিলাম কি, আজকের এই ফুলসজ্জার রাতে এসব কাজ না করলে কি চলতো না? আর কিছু সময় ছিল না। আজকে কামটা চারিদিকে আমার প্ল্যান রেডি করে আছে। আজকে কাম থাকতে না পারলে আমার সব প্ল্যান শেষ করে যাইবো। যাও যাও যাও। যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, তবে যা করবার সাবধানে করো, আমার বড় ভয় করছে। জয় বাতু জয় বাতু জয়। ভয় লয় চলো না, ভয় লয়। ভয় থাকলে লোকে তোমার হৃদয়ে ব্যথা আছে। তবে কিছু আর কি হইব, আমি কিছু ছাড়তে লাগে শুধু পাইতে ভালোবাসে। রে মানিকটা এইবার ফেলারে তোর মান।
দেখে আসি। দাও দাও দাও। দাদারাম, ও দাদারাম। দাদামা, তোমার পিসুমশাই অসুখটা বড্ড বেড়েছে। তাই আমি ডাক্তার ডেকে নিয়ে আসার জন্য দাদারামকে ডাকতে এসেছি মা। পিসেমশাই অসুস্থ হয়ে পড়েছে, হ্যাঁ। কিন্তু আজকে দিনে ও কেমন করে যাবে? তুমি ডাকো গো, আমি বরঞ্চ পিতুমতার জন্য ডাক্তার দেখে নিয়ে আসছি। এই এত রাতে তুমি কেমন করে যাবে? তুমি কোনো কিছু দেবো না গো, আমি যাবো আর আসবো, আর ততক্ষণে পিতিমণি হইলো, পিতিমণির সঙ্গে তুমি গল্প করো। কিন্তু ও তো সত্যি সত্যি চলে গেল। যাক না বৌমা, যাক না, এখনই তো ফিরে আসবে। ততক্ষণ তুমি এখানে একটু ঘুমিয়ে নাও। পিসিমা, যাই গিয়ে দেখি তোমার পিসেমশাই কেমন আছে। পিসিমা, ঘুমিয়ে নাও বললে কি আর ঘুম আসে? না না, ঘুম আসে না। তাই তো তার প্রতীক্ষায় যে গান আমি গাইছিলাম, আমি বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই গান গাইতে গাইতে বলবো, আমি জীবন দিয়ে পড়ে পড়ে নাম নিবি না ও আকাশ, ও আকাশ। আমি চাঁদের আলোয় জন্মমালা রাখলে নিঝুম। আমার প্রিয় চোখের পাতায় নাচবে সুখের ঘুম। আমি চাঁদের আলোয় জন্মমালা রাখলে নিঝুম। আমার প্রিয় চোখের পাতায় নাচবে সুখের ঘুম। জড়িয়ে ধরে বলবে আমায়, জড়িয়ে ধরে বলবে আমায়, রাত বাকি আর কত? ও আকাশ, ও আকাশ, আজখানা চাঁদ আসিবি। আসতেছে আসতেছে আমাকে শিকারে একটু কইরা আমাকে দিকে আগায় আসতেছে। মানিস না এইবার তো শিকারী শক্ত কইরা মানে পিতামতাই, ও পিতামতাই, বলি তোমার কি খুব কষ্ট হচ্ছে পিতামতাই? তাহলে দাঁড়াও, আমি তোমার জন্য এক্ষুনি ডাক্তার দেখে আসছি পিতামতাই। কিসের শব্দ? কে যেন চিৎকার করে উঠলে মনে হচ্ছে। কিসের শব্দ? কে? এই যে বৌমা, তোমরা কোনো আর্তনাদ শুনতে পেয়েছো? হ্যাঁ, একটা চাপা আর্তনাদ শুনে হঠাৎ করে আমার ঘুমটা ঢেকে গেল। ঘর থেকে বেরিয়ে দেখি তোমাদের ঘরের দরজাটাও খোলা। আচ্ছা, খোকাকে দেখছি না কেন? খোকা কোথায় গেল? খোকা এই কিছুক্ষণ আগে পিসিমা এসেছিলেন, বলেন পিসিমশাইয়ের অসুখটা নাকি খুব বেড়েছে, তাই তো আপনার ছেলেকে ডাক্তার ডাকতে পাঠিয়েছে। এত রাতে ডাক্তার কেন? কার কি হয়েছে? ওই যে পিসিমশাইয়ের অসুখটা বেড়েছে তো, তাই পিসিমা আমার স্বামীকে ডাক্তার ডাকতে পাঠিয়েছে। মানিকের অসুখটা বেড়েছে, অথচ আমাকে তো কিছু বললো না। তাছাড়া আজকের এই শুভ দিনে ওটাকে না পাঠিয়ে হিরোইকে পাঠাতে পারতো। এরা যে কি করে না, চলো না, চলো না। দাদা, তুমি এই যে, এত রাতে আমাকে কাজে এইভাবে ডাকলে কেন বলে দেখিনি? অনেক কষ্টের সারা দিন রাত খেটে খুঁটে একটু চোখটা লেগেছিল, অমনি ডাকলে, বলো কি হয়েছে? আমি
শুনলাম মানিকের অসুখটা বেড়েছে। কি হয়েছে? মানিকের অসুখ কি করে বেড়েছে? ওমা, অসুখ বেড়েছে। কি বলছো তুমি দাদা? হ্যাঁ? যাও গিয়ে দেখে এসো কেমন নিশ্চিন্ত হয়ে ঘুমাচ্ছে। আরে বাবা, অসুখ বাড়লে কেউ কি এমন নাক ডাকিয়ে ঘুমোতে পারে? কিন্তু আপনি তো একটু আগে এসে বললেন শ্বশুর অসুখ হয়েছে, তাই তো আমার স্বামী আপনি ডাক্তার ডাকতে পাঠালেন। ওমা, এসব তুমি কি বলছো? তুমি কি জেগে জেগে স্বপ্ন দেখছো নাকি? আমি আবার কখন তোমাকে এইসব কথা বললাম? হ্যাঁ দাদা, আরে বৌমা এসব কি বলছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। তাছাড়া এই তো ঝরনার আর তোমার এদের কথা শুনে আমি তো বড় বিব্রত হয়ে পড়েছি। ও কি যে করে না সব। কথাগুলো শুনে পর্যন্ত আমি একদম বিব্রত হয়ে পড়েছি। আমি এসব কিছু বুঝতে পারছি না। বৌমা এসব কথা বলছে কেন? হ্যাঁ, দুদিন আসতে না আসতে এইভাবে কেমন কাণ্ড করে যাচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। দাদা বৌমা, বাবা বাবা আমার মনে হচ্ছে নিশ্চয়ই আপনার ছেলে কোনো বিপদে পড়েছে। আপনি যেমন করে হোক তাকে খুঁজে বার করুন বাবা। তাকে খুঁজে বার করুন। এসব কি কথা বলছো? হ্যাঁ, বলে দুদিন এই বাড়িতে আসতে না আসতে এমন কাণ্ড করে বসে আছো। কোথায় কোথায় বুঝবো রে মা? আমি যে তোদের কথা শুনে আমি কিছুই বুঝে উঠতে পারছি না। আমি ঠিক বুঝে উঠতে পারছি না কোনটা সত্য কোনটা অসত্য। আপনি আবার এত রাতে সত্য অসত্যের গল্প কইতাছেন কেন দাদা? তুমি এসে গেছো, দেখো না। কি করবো? হাঁক ডাকছি না, আমার ঘুমটা ভাঙ্গা গেল। দেখলাম ফুলো সজ্জার ঘরে কি সব গন্ডগোল বাজাচ্ছে, তাই আমিও আয়সা করলাম। আমাকে হাঁদারামকে দেখছি না কেন? আজকের দিনে তো সেই নায়ক। ও শোনো না, শোনো, বৌমা বলছে তোমার নাকি অসুখটা খুব বেড়ে গেছে, তাই আমি এত রাতে ডাক্তার ডাকে নেওয়া করিনি। আমি হাঁদারামকে ডেকে নিয়ে এমন ডাহা মিথ্যা কথাটা আমাকে বৌমা কইতেই পারে না। আরে বাবা, আমার তেমন কিছু হইল তো আমি দাদারে খবর করতুম, হাঁদারামকে ডাকুন কেন? হাঁদারাম রাগ কইরা অন্যত্র কোথাও পালায় যায় নাই তো। না, আমার মনে হচ্ছে এরা মিথ্যে কথা বলে চক্রান্ত করে আমার স্বামীকে কোনো বিপদে ফেলার চেষ্টা করছে। এসব কি বলছো তুমি? হ্যাঁ, দুদিন এই বাড়িতে আসতে না আসতে এমন কাণ্ড করছো তুমি। বাবা বাবা আপনি আর চুপ করে থাকবেন না। আপনি যেমন আত্মরাগ শুনতে পেয়েছেন তেমনি আমিও আত্মরাগ শুনতে পেয়েছি। আমার মনে হচ্ছে আপনার ছেলে কোনো বিপদে পড়েছে। আপনি আপনার ছেলেকে খুঁজে বার করার ব্যবস্থা করুন বাবা। আমিও বিপদে আজ শুনতে পাচ্ছি। মানে তুমি এক কাজ করো, তুমি যেমন করো হোক আমাদের খোকাকে খুঁজে বের করো। চলো, আমাদের খোকাকে খুঁজে বের করতেই হবে। আমরা এখনই সবাই মিলে বেড়াইয়া পড়ি, চলেন। চলুন বাবা, আমরা সবাই মিলে তাকে খুঁজে নিয়ে আসি। চলুন। আমি যে কিছু বুঝে উঠতে পারছি না বাবা, কেমন করে খুঁজি পশ্চিমবঙ্গ তন্ন করে আমি একটা মানুষ খুঁজছি। এমন একটা মানুষ যার ভেতরটা হবে ফুলের মতো নরম, কিন্তু বাইরেটা হবে ইস্পাতের মতো শক্ত। আর শত্রুর মোকাবেলায় যে মানুষটা হবে বাঘের মতো হিংস্র। কিন্তু কোথায় পাই আমি তেমন মানুষ? কয় কথাও তো আমার চোখে পড়ছে না। কোথায় কোথায় অমন করে কি দেখছিস? শিয়াল! ওই কোথায় সেওয়াল? এই তো আমার চোখের সামনে। পাগলা, আমাকে তুই সেওয়াল বলছিস? শিয়াল নয় তো কি? তুমি কি মানুষ? সেই তখন থেকে আমি একটা মানুষ খুঁজছি, কিন্তু একটা মানুষ আমার চোখে পড়ছে না। চোখে পড়ছে শুধু নেকড়ে, হাইনা
সেনা আর শিয়ালের দল। এসব কি বলছিস পাগলা? মানুষ খুঁজে পাচ্ছি না গো, মানুষ খুঁজে পাচ্ছি না। আমি আমি একটা এমন মানুষ খুঁজছি যে এই সমাজটাকে বদলে ফেলতে পারে। কিন্তু কিন্তু তুমি তো একটা শেয়াল, তোমার মাথায় তো বুদ্ধি সত্যি কিছু বলে কিচ্ছু নেই। শুধু তোর বুদ্ধিতে ভাষা আর হবে নাই বা কেন? এই সমাজে তো আর মানুষ বলে কিছু নেই। মানুষের মধ্যে শুধু জন্তু জানোয়ারের ছড়াছড়ি। ওরাই ওদের পাশবিক প্রবৃত্তি চরিতার্থ করে এই সমাজটাকে একটা জঙ্গল বানাতে চাইছে, মনুষ্যত্বকে খুন করতে চাইছে। তাই তো আমি মানুষ করছি গো। কি বললি? মানুষের মধ্যে জন্তু জানোয়ার? এসব কি বলছিস পাগলা? মানুষের মধ্যে জন্তু জানোয়ার, ওরাই তো ওই জঙ্গলটা জঙ্গল বানাতে চাইছে। এটা বার কে রে বাবা? কে তুমি? हे प्रभु, हे हरि नाम जगन्नाथ प्रेमानंदे क्या हुआ? আরে গোলাপ দি পানি আ গিয়া। এটা কে? এটা বল। এটা শিয়াল না এটা গাধা? হ্যাঁ, এটা বাঘিনীর গোয়ায় ঢুকে আটকা পড়ে গেছে। हमें गधा बोले, बेड़िया बोले। कौन बोले तुम्हें क्या है? আমি চিলে কুটিরের আগুন, আমি মহাপ্রলয়ের হুৎকার, আমি স্তম্ভিত মানবতার হাহাকার। চারিদিকে শুধু এ শালা ঠিক কথাই বলে গেছে। এ শালা একটা আস্ত গাধা। কি বললি? সালামি গাধা, সালা ঠেঙ্গিয়া দবারে পাছা গরম করে দেবো। না না না, আমি বলছিলাম কি, আরে কি মরতে ওই বাঘিনীর ভয় ঢুকেছিলে? ও সালা, ওটা বাঘিনীর গোয়ায় কোথায়? ওটা তো আমি গোয়াল ঘরে গিয়েছিলাম রে ভাই। আমার তো কুবুর নেশা ছিল। গোয়াল ঘরে ঢুকেছিলে তো তোমার এই অবস্থা হয়েছে কেন? আরে কি আর বলবো রে ভাই, একবারে বিচ্ছিরি কাণ্ড রে ভাই। এই ঝুমরি আমাকে সেদিন যে ডাকলো না, হ্যাঁ। গোয়াল ঘরে, ও। ওখানে গিয়ে দেখি ফুটফুটে অন্ধকার। আর কে যেন ওই চাদর মুড়ি দিয়ে বসে আছে, আর কেমন যেন একটা শব্দ হচ্ছে। শব্দ? আরে কেমন শব্দ? আরে বলো না। শব্দ শালা হাতের ব্যাপার, শালা ছাড় বলছে, শালা ও বিড়াল ভেঙে ইয়ে করে দেবো একবারে। আরে আমি ভাবলুম ঝুমরি ওই ঘরের কোণে বসে আছে। আচ্ছা। আমি না সেই জড়িয়ে ধরেছি। সে কি আর বলবো রে ভাই। ও, শেষ পর্যন্ত তুমি ওই ঝুমরিকেও জড়িয়ে ধরলে? হ্যাঁ রে বাবা, হ্যাঁ। আর যেই না জড়িয়ে ধরেছি, হ্যাঁ। সে কি কেলানি। কেলানি? হ্যাঁ রে বাবা, শুধু কেলানি না, এইদিকে ওইদিকে গুতুনি। হ্যাঁ, আমাকে উপর দিকে তুলছে আর নিচে ফেলছে, উপরে তুলছে নিচে ফেলছে, একেবারে ফুটবলের মতো ডব মারাচ্ছে রে ভাই। এ শালা পুরো আজ নিখাত গাঁজা খেয়ে এসেছে। আর না হলে ওই ঝুমরি উপর দিকে তুলছে আর নিচে ফেলছে। আমি নাকি মিথ্যা কথা বলছি? হ্যাঁ, তুই এদিকে আয়। একটু চেক কর, তুই একটু চুল খাই। আমি মিথ্যা কথা বলিনি রে ভাই। ওই সাধনদা পাহারাটা ছিল, ওদেরকে জিজ্ঞাসা কর ওটা ঝুমরি ছিল না কি রে ভাই? আরে ঝুমরি ছিল না তো কে ছিল? আরে ওটা ওই কোটাল পুকুরের দোকান থেকে কম বসে খাইয়ে একটা বড় চার বসেছিল রে ভাই। এ শালা পুরো ঠিকই হয়েছে। শালা আমার পিছনে লাগা না, এবার শালা খেলা বুঝো। আমার আগুনের কি অবস্থা হয়েছে গো? ছাড়ো, লাগছে বলে সাড়ের কুচুনি খাইয়ে এখন আবার পিরিট করছে।
আচ্ছা তুমি কি বলতে পারো? তোমাকে তো আমি রাত্রে আসতে বলেছিলাম, তো সন্ধ্যে হতে না হতে তুমি এসেছো, এই জন্য তোমার এই অবস্থা। দেরি করে দেরি করে, তার মানে তুমি আমাকে রাত্রে আসতে বলেছিলে? হ্যাঁ বলেছিলাম তো, তবে আর তোমাকে রাস্তায় আসতে হবে না, আর গোয়াল ঘরেও যেতে হবে না। এবার থেকে না তুমি আমার ঘরে এসো, কেমন? ঘরে বিশাল ইন্টারেস্ট হবে। আমার এই শরীর দুর্বলটা আমি আর দেরি করবো নি, মোটেই দেরি করবো নি। এই যে উত্তমদার দোকান থেকে 1 কিলো মাংস নি, ওই মাংস কষা আর এই বাংলা মাল খেয়ে না এই শরীরটাকে একেবারে চাঙ্গা, একেবারে চাঙ্গা, একেবারে চাঙ্গা করে নেব। আর তারপরের দিন না একেবারে ঠিকরে, একেবারে ঠিকরে দেব। এই মুরগি চোর, আমাকে গোয়া এবার ঘরে ডেকেছে। এবার তোদের সাধনটাকে নিয়ে যাবো, এবার বিশ্বমুখুকে নিয়ে যাবো পাহারা দিয়ে আসবে। ওই কোথায় রইল? বুড়োর আগে আমি তোর ঘরে যাব, তোর ওপর আমার হ্যাপি লো। কি বলছো? আমার উপরে তো লোক? না না, আমি বলছিলাম কি, কি কি বলছিস? না না, আমি বলছিলাম কি, তোর ওপর নয়, তুই তো একটা পাখি নিয়ে তোমরা শালা, শালা ছোট কথাকার, কোনো না কোনো অজুহাতে আমার এই শরীরটাতে হাত লাগাবার ঠান্ডা। শালা এবার এলে না তোমার হাত দুটো আমি একেবারে দুমড়ে মুচড়ে ফেলে দেবো। ঝুমরে, আরে কখন থেকেই তো আমি তোকে খুঁজে বেড়াচ্ছি। আরে বাবা, আমি তো তোকে কাল রাত থেকে খুঁজে বেড়াচ্ছি। তোকে আমি কতবার বলেছি যে এই বস্তির বাইরে তুই যাস না, পুলিশ যদি তোকে দেখতে পায় আবার ধরে নিয়ে যাবে। আরে আর খুঁজবে না, কারণ পুলিশের খাতায় বাদশা এখন মৃত। মৃত? হ্যাঁ, পুলিশের রিপোর্ট অনুযায়ী নদীতে পড়ে বাদশা মারা গেছে। তাই তো আমি বাদশা হয়ে তোর কাছে এসেছি, নতুন পরিচয় নতুন করে বাঁচতে। নতুন পরিচয় নতুন করে বাঁচার অনুমতি নিতে পারে? হ্যাঁ হ্যাঁ রে চুন্ডি, আমি কয়েকটা দিন তোর কাছে ছুটি নিতে চাইছি চুন্ডি। কি এমন ব্যাপার বলছিস? আমি তো তোর কথা কিছু বুঝতে পারছি না বাবা। তাহলে আমি তোকে সব কথা বুঝিয়ে বলছি। বল। এই পোস্টিংয়ে থাকতে থাকতে আমার একেবারে দম বন্ধ হয়ে আসছিল, আমার নিঃশ্বাস নেওয়ার অবসর পর্যন্ত পাচ্ছিলাম না। তাই তো সেদিন রাতে আমি তোদের বস্তি থেকে বেরিয়ে পড়লাম এক মুক্তির আনন্দে। যখন আমি সেই অন্ধকার রাতের নির্জন পথে মুক্তির নিঃশ্বাস নেবার জন্য আমি রাস্তাতে হেঁটেই চলেছি এভাবে, যখন আমি হেঁটেই যাচ্ছি, এত রাতে নির্জন রাস্তায় আপনি একা একা এভাবে শুয়ে আছেন? দেখে মশাই, খুন হয়ে যায়। হ্যাঁ, এ তো খুনই মনে হচ্ছে, কিন্তু এই বিয়ের রাতে ভদ্রলোককে কে বা কারা এইভাবে খুন করলো? কপালে এখনো সুন্দর তিলক, হ্যাঁ, ভদ্রলোক দেখি আমার মতন হুবহু দেখতে। আমার এই ফেস কাজ দাড়িটা আর এই টুপিটা উড়িয়ে দিলে এই ভদ্রলোকের সঙ্গে শরীরের কোনো আমার প্রভাব থাকবে না। আবার একটা নূতন খেলায় মেতে উঠেছি। পুলিশের খাতায় তুই এখন মৃত, অতএব এই ভদ্রলোকের জায়গায় করে নিতে পেরে যদি কিছু ফায়দা করে নিতে পারি, তার আগে জানতে হবে এই ভদ্রলোকের আসল পরিচয়, এই ভদ্রলোকের সব চাল চরিত্র। আমি তোমাকে বলে দেবো বাচ্চা, কে?
আমাকে চেনার চেষ্টা করলে আমার হাতের রিভলভার কিন্তু চলবে। কে তুমি? সিদ্ধান্ত নিয়েছো বাচ্চা, যে ভদ্রলোক খুন হয়েছেন তার চেহারার সাথে তোমার চেহারার অদ্ভুত মিল, তাই আমিও চাই তুমি ওই ভদ্রলোকের নকল সেজে ওনার জায়গায় যাও। কিন্তু তার সম্বন্ধে আমি সবকিছু না জেনে কি করে আমি ওর জায়গায় যাবো? ওনার সম্বন্ধে যা কিছু জানবার আমি তোমাকে জানিয়ে দেবো। আর আমার নির্দেশ মতো তুমি সেখানে সব কাজ করে যাবে। কিন্তু আপনার নির্দেশ মতো আমি কাজ করবো কেন? আপনি কে? হ্যাঁ, আমার নির্দেশ মতো তুমি সেখানে সব কাজ করে দেবে। সবাই তোমাকে সবকিছু বলে দেবে বাচ্চা। আর সাবধান, আমার ডিরেকশনের বাইরে তুমি যদি সেখানে একটু অসংযত আচরণ করো, আমার হাতে রিভলভার থেকে কিন্তু তুমি মুক্তি পাবে না। এবার বলো বাচ্চা, তুমি রাজি? আমি রাজি, আমি রাজি, আমি রাজি। না না বাচ্চা, আমি তোকে দেখতে পারবো না, সেখানে আমি তোকে কিছুতেই যেতে দেবো না। না, আমি তোর কোনো কথা শুনবো না। আমার মনে হয় ওই লোকটা ওকে ফোন করছে। আমি তোকে ফোন করে মারছে। না, তাই শুনি। ওই ভদ্রলোক যদি আমাকে খুন করার মতলবে থাকতো তাহলে সেই দিন রাতে আমাকে খুন করতে পারতো। কিন্তু আমার মনে হয় কি জানিস, যে আমার মনে হয় যে ভদ্রলোক ওর জায়গায় আমাকে ফিট করে নিজে কিছু ফায়দা নিতে চাচ্ছে। আরে সারা আমিও বাচ্চা আছি, বাচ্চা। যদি আমার কিস্সা ঠিক মতো না দেয় তাহলে আমি ওর কিস্সা একেবারে খতম করে দেব। তোকে আমার মাথা টিপি। আমি কি ভোজ করে বলবো? তুই ছেড়ে দে আমায়, কেউ নেই রে বাবা। আরে এ ঝুমরি শোন। আরে আরে এই বাদশা শের আছে না, শের, আর শের আছে বলে নাই ভর্তিতে তোর এত অহংকার। আরে শের যদি শিয়ালের ঘরে ভর্তি লুকিয়ে যায় তাহলে এই ভর্তিতে তোর বেঞ্চিত হবে না ঝুমরি। আর আমাকে বাধা দিস না ঝুমরি। আরে এ পাগলি, আরে আমি তো মরতে যাচ্ছি না রে, আমি তো যাচ্ছি রোজগার করতে। তাহলে দেখবি অনেক দূর গিয়ে আমি তোর জন্য অনেক পয়সা নিয়ে এসে আমরা দুজন একটা সুন্দর সুখের স্বপ্ন করবো। আর বাছা। ঘরে ঘরে থাকবি। মনির আকাশে সোনার দূরে ও সাথী শোনো, ও সাথী শোনো, কি কাজল ভরা চোখ তোমাকে চাই গো, ও সাথী শোনো, 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 ও সাথী
ঘরে বাইরে দুটো সমস্যায় আমাকে ব্যস্ত করে তুলেছে। একদিকে মন্দিরের সঙ্গে একটা স্বরূপের গোপন সম্পর্ক আমি অনেকদিন আগে থেকে আজ করছি, কিন্তু সঠিক কোনো প্রমাণ না পাই আমি কোনো ডিসিশন নিতে পারি না। সব কামের প্রমাণের জন্য অপেক্ষা করতে নয় রায়মশাই। প্রমাণ খুঁজতে গিয়ে দেখবেন কি সালা মৌমাছি সব মধু খাইয়া উইরা গেছে, আর আপনি শুধু শুকনো ছবড়া টলইয়া পড়ে আছেন। আমার পার্সোনাল প্রবলেমের খবর তুমি কেমন করে জানলে? মানে আমার কতগুলো অদৃশ্য অ্যান্টেনা লাগানো আছে রায়মশাই, সেগুলো বাইরের খবর আপনা হইতেই ক্যাচ করে। তার মধ্যে একটা জব্বর খবর হলো গিয়া আপনাকে ওই স্ত্রীগোর সামনে আপনাকে ভাইয়ের একটা বই ধরছে। তুমি কি বলছো তুমি জানো? জানি রায়মশাই, জানি। আপনাকে ভাই আপনাকে সংসারে একটা ক্যান্সার আছে, ক্যান্সার। যত শীঘ্রই পারেন ওটাকে কাইটটা বাদ দিয়া ফেলেন। ও, ওই ক্যান্সারটাকে বাদ না দিলে আমার সংসারে একটু একটু করে পচন ধরাবে, ক্ষত বিক্ষত করে দেবে আমার এই দাম্পত্য জীবন। তাই আজ আমি একটা ডিসিশন নেব। তার আগে আপনি আমার কামের দাম মেটাই দেন রায়মশাই। কামের দাম? হ্যাঁ, কাল রাত্রে আপনাকে সত্যই পূর্ণ মাসের হাওয়া গোবা পোলাটারে আমি একেবারে শেষ কইরা দিয়েছি। সত্যি বলছো? আমি নিজে গিয়ে লোকজন লাগিয়ে তার গঙ্গার মুখে এত শিগগিরই তোমরা কাজটাকে শেষ করে ফেললে? এই মানিক চাঁদ যে কামে হাত লাগাই সেই কাম এবার আপনি আমার কামের দামটা মেটাই দিন। নগদ তোমার 50,000 টাকা। আরে শালা, আপনি তো বেশ বড়। আপনি যে কাজের জন্য আমার কাছে টাকা নিলেন, আমার সেই কাজের জন্য আমি ছেলের কাছ থেকে টাকা নিচ্ছেন। আমি যে এক ঢিলে দুই পাখি মায়ের দিয়ে ভাইয়া, এই যেমন ধরনের পুলিশ সজ্জার রাতে ওই খেমাটারে শেষ কইরা দিয়া আপনাকে প্রেমিকার ইজ্জত আত্মরাইকাছি, আর ওই রায় মশাইয়ের শত্রু পূর্ণ মাস্টারের পোলাটারে খতম কইরা ওই পূর্ণ মাস্টার একদম পাঁচুর ভাঙ্গা দিয়াছি। বড় কাজের কাজ করেছো মানে তুমি বড় কাজের কাজ করেছো। এবার ওই পুণ্যবত মাস্টারের কবল থেকে দেবীকে নিয়ে এসে ধীরে ধীরে রায় মশাই ধীরে, এখনই ও কাম নয়। আমাকে অ্যান্টেনা যদি আমাকে সঠিক খবর দেয়া থাকে তো আর কিছুক্ষণের মধ্যেই পূর্ণ মাস্টার এখানে আইতাছে। আমার কাছে গেল। ঘাবড়াবেন না রায় মশাই, ঘাবড়াবেন না। কারণ সে এলে তাকে আইসা করে চাইপা ধরো, তার নামে ক্লেম কইরা দিন যে সে নিজেই নিজের পোলারে গুম কইরা পোলার বউরে ভোগ করানোর পর তারে অন্যত্র কোথাও বিক্রি করবার ফোন দিয়ে আটকা। দারুণ আইডিয়া দিয়ে গেলেন স্যার, কিন্তু আমার মনে হয় কেসটাকে সম্পূর্ণ উল্টো দিকে ঘুরিয়ে দেওয়া যাবে। তাহলে আমিও তোমায় কথা দিচ্ছি কাঞ্চন, যত শিগগিরই সম্ভব ওই পূর্ণবত মাস্টারের কবল থেকে দেবীকে উদ্ধার করে নিয়ে এসে আবার আমি তোমার হাতে তাকে তুলে দেবো। আমার পুত্রবধূ কোনো বাজারের পণ্য নয় রায় মশাই, যা আপনি তাকে যখন তখন যাত্রার হাতে তুলে দেবেন। একে তুমি এখানে কেন? হ্যাঁ, কাল রাত থেকে আমার ছেলেটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার দৃঢ় বিশ্বাস আপনি চক্রান্ত করে আমার ছেলেটাকে তুলে নিয়ে এসে এখানে কোথাও গুম করে রেখেছেন। আপনার মাথা খারাপ হয়ে গেছে মাস্টার মশাই, নইলে স্যারের নামে মিথ্যে ক্লেম করতেন না। কাঞ্চন, ওকে বলতে দাও। কাঞ্চন, ওকে বলতে দাও। হ্যাঁ বলো মাস্টার, বলো আর কি কি অভিযোগ আছে তোমার আমার বিরুদ্ধে? অভিযোগ নয় রায় মশাই, অভিযোগ নয়। আমি আপনার কাছে সহযোগিতা চাইতে এসেছি। সহযোগিতা? হ্যাঁ, সহযোগিতা। আপনার বোন আমার পুত্রবধূ, তার জীবন আজ বড় বিপন্ন। কাল পুরসজ্জার রাতে কে বা তারা কিভাবে আমার ছেলেটাকে তুলে নিয়ে গেছে তা আমি জানি না। তাই আপনার বিরুদ্ধে আমার অনুমানটা যদি মিথ্যা হয় তাহলে আসুন আমরা সকলেই মিলে খুঁজে বের করি আমার ওই বিপন্ন সন্তান। কমন, আপনার ওই আষাঢ়ে গল্পটা এবার বন্ধ করুন। আরে গল্প, নয়তো কি আপনি নিজেই নিজের ছেলেকে গুম করে রেখে এখন এখানে এসে সাধু সাহিত্যে এখানে এসছেন? আমি বাবা হয়ে আমার নিজের ছেলেকে আমি খুন করেছি? হ্যাঁ, আসল কারণটা এবার আমার কাছে পরিষ্কার হয়ে গেছে। আসল কারণ কারণ বেশ প্ল্যান করে তুমি আমার ওই সুন্দরী শিক্ষিতা বোনটিকে
নিজের ওই হাওয়া গোবা ছেলেটার সাথে বিয়ে দিয়েছিলে শুধুমাত্র নিজের পাশবিক পবিত্র চরিতার্থ করতে। আপনি কি মানুষ? মানুষের রুচি বুঝি এত নিচ হতে পারে তা আমার জানা ছিল না। যে কিনা আমার পুত্রবধূ, আমার বংশের কুললক্ষ্মী, যার সাথে কিনা আমার বাবা ও মেয়ের সম্পর্ক, তাকে নিয়ে ঘৃণ মন্তব্য করতে আপনার জিভটা একটু অরষ্ট হলো না? আপনার কণ্ঠটা একটু কেঁপে উঠলো না? বিবেক মনুষ্যত্ব বলে কি কিচ্ছু নেই? বিবেকের একটা পশুর কাছে বিবেকের বিচার মানায় না মাস্টার। আরে পুলিশে তো আমি আপনাদের দেব। আজ আমি বেশ বুঝতে পারছি আপনারা চক্রান্ত করে আমার ছেলেটাকে তুলে নিয়ে এসে এখানে গুম করে রেখেছে। আর সেই রিপোর্টটা করতে আমি থানায় চলে। পূর্ণবত মাস্টার, এই অরূপ রায়কে চোখ রেঙে আজ পর্যন্ত কেউ এখান থেকে অক্ষত অবস্থায় বেরিয়ে যেতে পারেনি, আর তুমিও পারবে না। কাঞ্চন, ওকে ওর ছেলের মতোই দড়ি দিয়ে বাঁধো। মানুষকে দড়ি দিয়ে বাঁধা কি দরকার? আর ওর জন্য তো আমাদের শক্ত হাতগুলো যথেষ্ট দাদা। ওগুলো তোরা কি নিয়ে এসেছিস? আমার এই থালিতে সাজানো আছে তোমার শঙ্কর মাছের চাবুক। আর আমার শাড়িতে সাজানো আছে তোমার ছেঁড়া জুতোর মালা। এই জুতোর মালা পরিয়ে তুমি তোমার পরম শত্রুকে শঙ্কর মাছের চাবুক দিয়ে মারতে মারতে বাড়ি থেকে বের করে দাও দাদা। তো কাঞ্চন এসো, তুমি তুলে নাও ওই শঙ্কর মাছের চাবুক, আর আমি এই ছেঁড়া জুতোর মালা ওর গলায় পরিয়েছি। একই আত্মীয়ের মর্যাদা তুমি না বুঝলেও আমি বুঝি দাদা। তাই যাকে তুমি জুতোর মালা পরিয়ে অসম্মান করতে চেয়েছিলে সেই পিতৃতুল্য মানুষটাকে আমি ফুলের মালা পরিয়ে সসম্মান করব। তুমি কি করলে বাবা? আমার স্বামীর অপমানের প্রতিশোধ নিন, নিন মাসিমা। অশ্রদ্ধার অন্ন মনে না করে আমার হাতের এই মিষ্টি খেয়ে আমার স্বামীর প্রতি আমাকে প্রতিবাদ করতে দিন। নিশ্চয় খাবো। আত্মীয় সম্মানের হাত থেকে আমরা আমাকে বাঁচালে তার জন্য তোমাদের মনুষ্যত্বের কাছে আমার এই মাথাটাকে নত করতে ইচ্ছে করছে। আমার বড় ইচ্ছে করছে তোমাদেরকে একটা নমস্কার করি। এই কথা বলে আপনি আমাদের পাপের ভাগী সাজাবেন না। আমরা হলো সন্তান তুল্য। আপনি যদি পারেন তোমার দাদাকে ক্ষমা করে দিন। বারে দুনিয়া বাহ, কয়লার মধ্যে যে হিরে থাকে আর অন্ধকারের মধ্যে যে আলো থাকে, তার এত বড় উদাহরণ বোধহয় আর হয় না। মেসমশাই, তাও মা, তাও তোমার হাতে ওই খাবার অসৎকার অন্ন হিসেবে নয়, সৎকার মা অন্নপূর্ণার অন্ন হিসেবে গ্রহণ করি। পূর্ণবস্থার সারা জীবন শুধু পুণ্য সঞ্চয় করে যেতে রায় বসায়। তাই আপনি শত চেষ্টা করলেও তাকে কোনোদিন পাপের পঙ্কে লাবণ্যে ফেলতে পারবেন না। তাই যাবার সময় দুটো কথা বলে যায়। শুধু কথা, এই সমাজ সংসারে আমাদের নিজের বলে কিছুই নেই। কিছুই নেই না, নেই। আপনি যে জন্মগ্রহণ করেছেন সেটা অপরের দ্বারা, আপনার যে নাম রাখা হয়েছে সেটা কারো না কারো দেয়া, আপনার যে শিক্ষা সেটা অন্যজনের দান, আর আপনি মারা যাওয়ার পর যখন শ্মশান ঘাটে যাবেন সেটাও কিন্তু অপরের কাঁধে। মাসিমশাই, দাঁড়ান, দাঁড়ান মাসিমশাই, কে জানে? না না, কালের চক্র বক্র গতিতে ঘুরিতেছে অবিরত। আজ যারা কালের সিদ্ধি কাল
সময় আছে, নিজেকে শুধরে নিন, তা না হলে অংশ আপনার অনিবার্য, আমি অনুপ রায়। তুমি সারা যদি চলো ডালে ডালে, তো আমি চলি পাতায় পাতায়। ছি বৌদি ছি, আপনি এবং স্বরূপ বাবু যেটা করলেন আমাদের অসম্মানের জন্যই করলেন। এর একটা জিনিস আপনি অবশ্যই করবেন স্যার, নইলে ভবিষ্যতে আপনাকে আরো অসম্মান হতে হবে, এ আমি বলে গেলাম। আমাকে এভাবে অপমান করার সাহস কে করেছে? বল বল বল। দাদা এই তো আবার আমার দিদির গায়ে হাত তোলার চেষ্টা করলে, হাত আমি বলে বেড়াবে। ভয় পেয়ে এসেছিস, ভয় পেয়ে এসেছিস। আমি না এসে থাকতে পারি? আমি তোকে বলেছিলাম না, যেদিন তোর স্বামীর মুখোমুখি দাঁড়ানোর জন্য অর্জন করতে পারবো, সেদিন আমি এই বাড়িতে আসবো। মোহন, তুই খুব অবাক হয়ে গেলি রে, তাই না? খুব অবাক হয়ে গেলেন তাই না? অরূপ নাই, বল। যাকে আপনি চোর অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করে দিতে চাইছিলেন, আজ তারই সামনে অপরাধীর মতো দাঁড়িয়ে থাকতে আপনার খুব লজ্জা হচ্ছে, তাই না? অপরাধ? কিসের অপরাধ? থানায় গেলে বুঝতে পারবেন। আপাতত আপনাকে আমি বধূ নির্যাতনের অপরাধে অ্যারেস্ট করতে। দাঁড়ান ইন্সপেক্টর, কারো বিরুদ্ধে কোনো কমপ্লেন ছাড়া আপনি কাউকে অ্যারেস্ট করতে পারেন না। তাই আমার স্বামীর বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। আবেগের বসে তুই এই অত্যাচারী স্বামীকে প্রশ্রয় দিতে গিয়ে নিজেকে তুই তিল শেষ করে দিস না রে দিদি, শেষ করে দিস না। মোহন প্লিজ, প্লিজ মোহন প্লিজ, তুই আমার শান্তির সংসারে অশান্তি বীজ রোপণ করিস না। আমি তোর কাছে হাত জোড় করে অনুরোধ করছি ভাই, যা তুই এখান থেকে চলে যা, চলে যা। বেশ, আমি চলেই যাচ্ছি রে দিদি, তবে যাওয়ার আগে একটা কথা বলে যাচ্ছি। আজ তুই এক চিলতে সিঁদুর আর সম্পর্কের লোভে এই সব অত্যাচারীদেরকে প্রশ্রয় দিস বলে আজ সমাজের বুকে ঘটে চলেছে নির্মম বধূ নির্যাতন আর প্রদর্শন। আর তোদের মতো নয় মেয়েদের জন্যই আমরা শত চেষ্টা করেও, কঠোর আইন এনেও আমরা এই পশ্চিম বাংলার বুক থেকে আমরা এই বধূ নির্যাতন নামক শব্দটাকে তুলে ফেলতে পারিনি। আমি তুলে ফেলতে পারিনি। আজ আমি তোকে মেরে ফেলবো, তোকে মেরে ফেলবো। বাহ বাহ, চমৎকার। আসল ব্যাপারটা এবার আমার কাছে জলের মতো পরিষ্কার হয়ে গেছে। আসল ব্যাপার, হ্যাঁ, আমার বউকে আমি শাসন করলে তোর মনে কেন এত ব্যথা লাগে রে ভাই? সেটা না বোঝার মতো বোকা তো আমি নই রে ভাই, সেটা না বোঝার মতো বোকা তো আমি নই। কি বলতে চাও তুই? আমার বউ আমাকে অগ্রাহ্য করে তোর কথাকে বেদবাক্য বলে মেনে নেবে, সেটা কি করে সম্ভব রে ভাই? সেটা কি করে সম্ভব? দাদা তুমি কি বলছো? স্বামীর যে দামি জিনিসটা যে আজকাল তুমি ওর থেকে পাচ্ছ, তাই তো স্বামীকে একটা সাইনবোর্ড দাঁড় করিয়ে তারই আড়ালে গোপনে ওর কাছে ক্ষুধা মেটাচ্ছ। যা করেছো বেশ করেছো, তোমাদের রাস্তা তোমরা বেছে নিয়েছো। এবার আমার রাস্তা আমাকেও বেছে নিতে দাও, আমার রাস্তা আমাকেও বেছে নিতে দাও।
গুড বাই, গুড বাই, গুড বাই। ছি ছি দাদা ছি, এত নোংরা, এত নির্মল তোমা, যাকে আমি মায়ের আসনে বসিয়ে পুজো করি, তার অন্তর থেকে মাতৃ সুধা নিয়ে আমি মাতৃ ভেদা ভুলে থাকি, সেই মাতৃ সম বৌদিকে নিয়ে তুমি আমার ঠাকুরপো, ও মানুষ নয় ভাই, তাই এইসব কথা বলছে। স্বয়ং ভগবান তো জানে যে তোমার আমার আসল সম্পর্ক কি। বোন, বোন আজ আমার মরে গেছে বৌদি, মিথ্যে হয়ে গেছে সমস্ত কল্পনা, তাই মিথ্যে কলঙ্ককে মাথায় নিয়ে আমি এই বাড়ি ছেড়ে চলে যাবো বৌদি, আমি এই বাড়ি ছেড়ে চলে যাবো। না না ঠাকুরপো না, তুমি চলে যাওয়ার কথা বলো না। আর তুমি আমায় বাধা দিও না বৌদি, দাদার মনে যে শাখা পোশাকা বিস্তার করেছে তার থেকে আমরা কেউ রেহাই পাবো না, তাই ভয়ঙ্কর কিছু ঘটার আগে আমি এখান থেকে চলে যাচ্ছি বৌদি, আমি এখান থেকে চলে যাচ্ছি। কতরা কাটিয়েছো যুগে স্বপ্নে কি এমন দুঃখকে ছুঁয়েছ যে তুমি এত সহজে হাসবে। চোখের কাঁটা রক্ত জানি কি করে ভাইপোকে কোথায় বাজার করেছিস, কার হাতে তুলে দিয়েছিস বল, তোকে নাহলে শেষ করে ফেলবো, শেষ করে ফেলবো। মারো পিসিমা মারো, যতক্ষণ না সত্যি কথা বলে মেরে মেরে ওর মুখটা ভেঙে দাও। ঠাকুরপো, এই লোককে সে পুলিশে যদি মিথ্যা থেকে বসে যাই সংসারে এসে মিথ্যা ভালো মানুষের অভিনয় করেছিল। কেন কেন তুমি এমন করিলে বৌদি? আমার কাছে ওই হাওয়া বোমা স্বামীর কোনো মূল্য না থাকলেও আমাদের আমাদের তোমার কাছে যে ওই হাওয়া বোমা মানুষটার মূল্য অনেক অনেক বেশি। ঠাকুরপো, তাই বলছি বৌদি, আমার দাদাকে তুমি ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও বৌদি, ফিরিয়ে ঠাকুরপো, দাও। যদি আমার কথা বিশ্বাস করো তবে আমার কথা শোনো, তোমার দাদাকে ফিরে পাবে। আমাকে যেমন ভাবে অত্যাচার করছো ঠিক সেই রকম অত্যাচার পিসিমার উপর করো, তাহলেই তোমার দাদাকে ফিরে পাবে। কি বললি হারাম জাদি, হ্যাঁ কি বলি, তোর এত সাহস আমার উপর অত্যাচার করবি, ভাইপোকে ফাঁকা দিয়েছিস, আমাকে তাড়াবার মতলব, তবে ব্যাস, আরে 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 করো কি চলো না, এখন নতুন বইয়ের গা থেকে নতুন বইয়ের গন্ধটা যায় নাই, আর এখনই তুমি ওই সব শুরু কইরা দিয়াছো, বধূ নির্যাতনের দায়া পড়বাছে। মাথা ঠিক নেই, যেমন করে পারে আপনারা আমার দাদাকে খুঁজে বের করুন। বৌমা, ও বৌমা, লক্ষ্মী মায়া আমার,
সত্যি কইরা কইরা দাও তো সেদিন রাতে ঠিক কি হইতা ছিল কার কাছে তুমি আমাদের হাঁদারামরে পাচার কইরা ছিলে আমাকে কোনো ভয় নাই আমাকে কানে কানে কইরা কেন বুঝতে পারছেন না যে আমি এই ব্যাপারে সম্পূর্ণ নির্দোষ? আমি কিচ্ছু জানি না। বেশি মাই সেই রাত্রে এই খবরদার হারামে জাদি আরেকবার আমার নাম উচ্চারণ করে তোর জিভটা খবরদার! কি ভেবেছেন আপনি? গায়ের জোরে একটা সত্যকে নির্দোষ প্রমাণ করে একটা সত্যি মেয়েকে আপনি নির্দোষী, একটা নির্দোষ মেয়েকে দোষী সাজাতে চাইছেন, কিন্তু না, কিছুতেই পারবেন না। আমি বলতে পারি আপনারা দুজনে মিলে আমার স্বামীকে নিয়োগ দেশের পিছনে আপনারা দুজনেই দায়ী। খবরদার পিসিমা, আর 5টা গৃহবধূর মতো আমি মার খাওয়ার জন্য এখানে আসিনি। আমার গায়ে হাত তুলতে গেলে না, হাতটা দুমড়ে মুচড়ে আমি একেবারে ভেঙে দেবো। তোমার সেই ক্ষমতারে ভূতাকরণের ওষুধ আমার কাছে আছে মারো মারো ভালো করে মারো ওর এত সাহস আমার গায়ে হাত তোলে। তোমার গায়ে হাত তোলার চাইতে হাঁদারামরে পাচার করাটাই আমার কাছে বড় অপরাধ। আর সেই অপরাধ স্বীকার করণের লগে আজ আমি একটা মায়া মানুষের গায়ে হাত তুলতে বাধ্য হয়েছি। এবার কয় করছি কার কাছে তোমার এত বড় সাহস, তুমি কিনা আমার বৌমার গায়ে হাত তুলেছ? আমার তো কোনো সাহস নাই দাদা, ওই হৃদয় বাবাজি সাহসী হয়ে আমি। কি বললে? বিজয় তোমাকে সাহস জুগিয়েছে এই বৌমার উপর অত্যাচার করতে? হ্যাঁ, আমি সাহস দিয়েছি, কেন দেবো না? একটা জয়বিয়ান্ত মানুষ ফুলসজ্জার ঘর থেকে উধাও হয়ে গেল, অথচ বৌদি তার কোনো সঠিক উত্তর দিতে চাইছে না কেন? দাদার কি হয়েছে, কোথায় আছে, তার কোনো খবরই বৌদি দিতে চাইছে না কেন? বাবা কেন? ওই একই প্রশ্ন যদি বৌমা আমাদের কাছে করে হৃদয়, বাবা, আমাদের এতগুলো মানুষের মাঝখান থেকে আমাদের বাড়ি থেকে ওর স্বামী হারিয়ে গেল, এর জন্য কি আমরা কেউ দায়ী নই? তার মানে তুমি কি বলতে চাও যে আমরা এই যুক্তি করে হাদারামকে? হ্যাঁ, তোরাই এ কাজ করেছিস। না, তার যেমন কোনো প্রমাণ নেই, তেমনি বৌমাও যে দোষী তা কিন্তু এখনো প্রমাণ হয়নি। তবু সন্ধ্যের দিনটা যখন আমার দিকে এসেছে, তখন আপনি আমাকে যা শাস্তি দেবেন দিন বাবা। আমি আর এই যন্ত্রণা সহ্য করতে পারছি না। কেন না? সবাই তোমাকে দোষী সাজানোর চেষ্টা করলেও আমি জানি তুমি সম্পূর্ণ নির্দোষ। কারণ আমি জানি একজন নারীর জীবনের সব থেকে বড় সম্পদ হলো স্ত্রী। তাই কোনো নারী কোনো দিন কোনো কিছুর বিনিময়ে তার স্মৃতির সিঁদুরকে অকালে হারাতে পারে না। বাবা, আমার এই সিঁদুরটা অক্ষত আছে তো? তবে বিশ্বাস রেখো মা, আমার মন বলছে আমার খোকা কোথাও না কোথাও ঠিক বেঁচে আছে। আমার দৃঢ় বিশ্বাস তোমার স্মৃতির সিঁদুরের জুড়ে আমার খোকা একদিন ঠিক তোমার কাছে ফিরে আসবে। এসে গেছি আমি, আবার এসে গেছি। কিন্তু এতদিন তুমি কোথায় ছিলে দাদা? আমাদের জন্য বুঝি তোমার মন খারাপ করেনি? করছিল তো হৃদয় বোধই তাহলে ভাই, ভাই করছিল তো। আর ওই জন্যই তো আমি চলে এলাম। তুই কোথায় গিয়েছিলি বাবা এতদিন? তোর জন্য যে আমাদের রাতের ঘুম পর্যন্ত ছুটে গেছে। বাবা, তুমি এসেছো তুমি। তুমি এতদিন কোথায় গিয়েছিলে? সে তো অনেক ঘটনা বউ, সে তো অনেক ঘটনা। আমার এই দেখ এই জামাতে কেমন রক্তের দাগ লেগে রয়েছে। হ্যাঁ, সে তো অনেক ঘটনা। শুনবি? তাহলে শুন। ওই ভুলতোদ্দা রাতে আমি তখন আমার বইয়ের কোলে ঘুমিয়ে পড়েছিলাম। তুমি আমার কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়েছো? হ্যাঁ, ঘুমিয়েছিলে তো। আর তুমিও তো আমার কোলে ঘুমিয়ে পড়েছিলে। ঠিক হঠাৎ একটা বিকট শব্দ তুলে আমার ঘুমটা ভেঙে গেল। ও দেখলাম ওরে বাবালে, আমার সামনে দাঁড়িয়েছে একটা বড় মত্ত রাক্ষস। এত বড় বড় তার দাঁত,
আরে ধুলির মতন তার নখের ফলা কি করলে জানে চলে গিয়ে আমার বইয়ের আমিও বললাম রেগে গিয়ে বললাম উদিয়া আমিও তেমনি ওই রাক্ষসটার উপরে চাপিয়ে পড়লাম। একবার রাক্ষসটার উপরে আমি চাপিয়ে পড়লাম আর একবার রাক্ষসটা আমার উপরে চাপিয়ে পড়লো। তারপর রাক্ষসটা না প্রাণ বাঁচাতে দিল একেবারে দৌড়। আমিও রাক্ষসটার পেছনে তারপর 3 রাত পর ওই রাক্ষসটাকে আমি একেবারে ফেললাম। রক্তের দাগ। কি গো, তুমি যে বললে ওকে শেষ করে দিয়েছি, তাহলে এটা কে? আমাকে মনে হয় এই শালা সেই হাঁদারামের ভূত। ছলনা বোধহয় ভয় পাইছে, ও ভাবতাছে সে রাক্ষসটাই বুঝি ময়রা ভূত হইয়া হাঁদারামের রূপ ধরে এখানে আইতাছে। আমি 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 ওই ছলনার ভয় ভাঙাইতে চললাম, আপনারা বরং এর থামলাম। জায়গায় আর আমার তো জানতে হইবে তুই শালা কোন শালা চোখগুলো এইরকম জল জল করছে কেন? এ শালা আসল কালপিট নয় তো? হ্যাঁ, আমার তো দেখে সন্দেহ হচ্ছে। ওমা ওমা কাট করো, এখন আর সব চিন্তা করার আমাদের কোনো সময় নেই। ওই খোকাকে বরং ভেতরে নিয়ে যাবো। আর তাছাড়া আমরাও অনেকদিন ধরে বিশ্রামের প্রয়োজন আছে, আমরাও বেশ কিছুদিন ভালো মন্দ খেতেও পারিনি পর্যন্ত। তাহলে আজ সকলে মিলে একসাথে বসে খাবো, আনন্দে হই হুল্লোড় করে মাতিয়ে তুলবো আমাদের সুখের পরিবার। ওই বাচ্চা শালা বিলকুল বেইমান আছে, সেই যে আমার কাছে অনুমতি দিয়ে চলে গেল, আজ পর্যন্ত সে ফিরে এলো না। ফিরে আয় বাচ্চা, তুই ফিরে আয়। আর কোনদিন তোর কাছে ফিরে আসবি না রে মা, সে দেখ মহা সংগ্রামে লড়তে গেছে। কি বলে পাগলা বাবা? আমার বাচ্চা লড়তে গেছে? কার সঙ্গে, কোথায় লড়তে গেছে? অন্যায়ের সাথে, অবিচারের সাথে, ব্যভিচারের সাথে। পাগলা বাবা, ফাটাকেস্টের স্বাদের ফুটপাত আজ বড়ই বিপন্ন রে মা। আমার স্বাদের ফুটপাত আজ দুর্নীতির আবর্জনায় পরিপূর্ণ। অবিচার আর অনাচারের নোংরা আমার ফুটপাতকে করে তুলেছে কলুষিত, বিষাক্ত। তাই তো আমার সেই স্বাদের ফুটপাতকে রক্ষা করতে আজকে আমার অনেক বাচ্চার প্রয়োজন আছে। অনেক বাচ্চার না, আমি আমার বাচ্চাকে ফিরে পেতে চাই। বলো কোথায় আছে আমার বাচ্চা? যেমন করে হোক আমি আমার বাচ্চাকে ফিরিয়ে আনবই। বাচ্চা, যে নির্মম সত্যটা আমি তোর কাছে বারবার বলতে চেয়েও বলতে পারিনি, তা আজ আর তুই গোপন রাখতে দিলি না। কি সেই গোপন সত্য পাগলা বাবা? তোর বাচ্চা তোর থেকে অনেক দূরে চলে গিয়ে আজ নতুন করে আবার সংসার পেতেছে রে মা। এই মিথ্যাটা বলতে আমি বাধ্য হলাম, আমাকে তুই ক্ষমা করিস রে মা। পাগলা বাবা, তাই তো বলছি রে মা, তুই বাচ্চাকে ভুলে যা। বাচ্চাকে তুই ভুলে যা, ভুলে যা। কি বলে পাগলা বাবা? ভুলে যাবো আমার প্যার, আমার মহব্বত, আমার সেই বাচ্চাকে আমি ভুলে যাবো? কেমন করে? চাঁদ কি কখনো জ্যোৎস্নাকে ভুলতে পারে? ফুল কি কখনো ভ্রমরকে ভুলতে পারে? তাহলে কেমন করে আমি আমার বাচ্চাকে ভুলে যাবো? কেমন করে? আমি এই মদের বোতলে
ভালো মন্দ ভূত ভবিষ্যৎ সব ছুঁড়ে ফেলে দিয়ে আমি যাহার নামের পথে পাড়ি দিয়েছি। কে গো বাবু তুমি যাহার নামে চাচ্ছি? কে তুমি? দেখি কে কে তুমি? তুমি তুমি সেই মেয়েটা না, যে একটা মিথ্যে নাটক করে আমার বিপকেসের সমস্ত টাকা পয়সা ছিনিয়ে নিয়েছিলে। আজ আজ একবার পারবে সেই মিথ্যে নাটকটা করে আমার অর্থ সম্পদ টাকা পয়সা নয় নারী, আমার এই ক্ষুদ্র প্রাণটাকে তোমরা ছিনিয়ে নিতে পারবে? তাতে যে আমি বড় শান্তি পাই বন্ধু। বন্ধু? পারবে বন্ধু? সেই পরম শান্তিটুকু তোমরা আমায় দিতে পারবে? বন্ধু কি কখনো বন্ধুর প্রাণ নিতে পারে বন্ধু? বন্ধু জীবনের কাছে হেরে গিয়ে মরণের পথে চলে এসেছো কোন দুঃখে? আমি তোমার তোমার ভালোবাসা বুঝে তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতা কি বললেন? তোমার প্রেমিকা বুঝে তোমাকে ছেড়ে চলে গেছে। তোমার ঠিক তোমার মতো আমার ভালোবাসা যে আমাকে ফাঁকি দিয়ে চলে গেছে, তাই তো তোমার গোপন কথা আমি অন্ততে মরবে মরবে উপলব্ধি করতে পারছি। হায় রে নারী, এরা শুধু ভালোবাসার ব্যথাই বোঝে, এরা স্নেহ মমতার অভুক্ত যন্ত্রণা উপলব্ধি করতে পারে না। বন্ধু আমি ভালোবাসা নয় নারী, আমি যে স্নেহের গান, আমি যে এক মমতার ভিখারি, সেই মিথ্যে কলঙ্কের পাঁচিল দিয়ে আমার স্নেহ মমতার দুয়ারটাকে চিরতরে বন্ধ করে দিয়েছে। কিন্তু আমি যদি তোমার সেই ভালোবাসার দুয়ার খুলে দিই? ভালোবাসার দুয়ার? হ্যাঁ, আমার ভালোবাসা আমাকে ফাঁকি দিয়ে চলে গেছে, তাই তো সেই ফাঁকা মনটা আমি তোমার ভালোবাসা দিয়ে ভরাতে চাই। তা তা হয় না বন্ধু। কেন হয় না? তুমি ভদ্রলোক আর আমি বস্তির মেয়ে বলে এত আপত্তি। বস্তির মেয়েকে বন্ধু বলা যায়, কিন্তু ভালোবাসা যায় না, তাই না? আমার কথা শোনো। না, এই ছবি বারবার হারতে রাজি নয়। আজ হয়েছে তোমার ভালোবাসা স্বীকার করবে, আর নয়তো ওই গঙ্গার জলে চাপ দিয়েছে। মরতেই যখন চাও তখন ওই গঙ্গার বুকে নয়, এসো এই অভাগা দুর্ভাগ্যের বুকে ঝাঁপিয়ে পড়ে তুমি তিল তিল করে মরণের দিকে। শিকারটা দেখছি বেশি লটকে গেছে, এই সুযোগে ওর পকেটটা আমি ফাঁক করে ফেলি। এ কি করছিস ঝুমরি? হাতটা পড়তে দে, ধরা পড়ে যাবো যে। শালা, তোর এই হাত আজ আমি একবার দুমড়ে মুচড়ে ভেঙে দেবো সেটা। ওকে ছেড়ে দাও ঝুমরি, ও না জেনে হয়তো ভুল করে ফেলেছে। আরে আরে আরে, তুমি সেই মাল না? না, ও আর মান নয়, ও এখন এই ঝুমরির মনের মানুষ। তাহলে এতদিন আবার ফাঁকা মনটাতে আজ আমি ওকে কি দিয়েছি? এ তুই কি বলছিস ঝুমরি? বাদশা চলে যাওয়ার পরে আমি এতদিন তোর পিছনে লাইন দিয়েছিলাম, প্রথমত বাদশার জায়গাটা আমারই পাওনা, অথচ অথচ ওই বাবুটা এসে শালা কিচাইন করে বসলো। আরে শালা একেই বলে রে গোপাল গোপাল। গোপাল আমার, রাগ করিস না। তবে আমার মনে তোর জন্য একটা জায়গা আছে, আর সেই জায়গাটা তোকে ছাড়া আর আমি কাউকে দেবো না। মাইনে বলছিস? হ্যাঁ, তবে বছরে একবার দেবো। বছরে একবার? ঠিক আছে, নাই মামার চেয়ে কানা মামাই ভালো। তা তুই কি দিবি রে ঝুমরি? কেন, ভাত দিবি কি আর ভাই ফোটা? আমার বাড়ি চলে। চল। এই জন্য বলে মেয়েদের মন হলো পদ্ম পাতার জলের মতো, তখন যে কোন দিন টলবল টলবল করতে করতে ঢলে পড়বে তার কোনো ঠিক নেই। ধেৎ শালা, শালা মেয়ে মানুষের নিকুচি করেছে। এটা আবার কে রে বাবা? এ তো ভূত, এ তো সত্যি সত্যি ভূত রে বাবা। রাম 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 রাম, বাঁচাও 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 বাঁচাও। একদম পেরিয়ে কথা গরম করে দিব। আমি ভূত নয়,
আমি মানুষ। হ্যাঁ তুমি মানুষ? হ্যাঁ মানুষ। এবার আমি সত্যি সত্যিই মরে ভূত হয়ে যাবো রে। একেবারে বিচ্ছিরি কাণ্ড রে বাবা, বিচ্ছিরি না, একেবারে বেড়ে বিচ্ছিরি কাণ্ড। ও তো দাদা, আরে তোমাকে যে একেবারে চেনাই যাচ্ছে না। তুমি কি আবার ওই ষাঁড়ের গুতুনি খেয়েছো নাকি? দুঃশালা, ষাঁড়ের গুতুনি কোথায়? হ্যাঁ। ওই ঝুমরি, হ্যাঁ। ওই ঝুমরি আমাকে সেই ওই ঘরের ভিতরে ডাকলো না, সে যে কি ঘটনা হয়েছে সেটা আর ফেসবুক ছাড়া বলা যাবে না। আরে কি ঘটনা সেটা তো বলবে। আরে কি ঘটনা হয়েছে শুন। হ্যাঁ, বলো। ঝুমরি আমায় সেদিন ওই ডাকলো, হ্যাঁ। আমি সুরসুর করে ওর ঘরে গেলাম। আচ্ছা, ঘরে গিয়ে দেখি দরজা খোলা। দরজা খোলা? হ্যাঁ, আর দরজা খোলা, আর ওই বিছানার উপর কে যেন চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে। আর আমার তো গোবর নেশা ছিল, আমি যেই না জড়িয়ে ধরেছি, আর আমার তো তুম খাবার নেশা ছিল। সেই তুম খেতে গেছি রে ভাই, একেবারে পেলেট করে দিয়েছি রে ভাই। ওই চাদর মুড়ি ঢাকা ওটা কে ছিল? আরে চাদর মুড়ি দিয়ে ওই বিলাতি কুকুর কুকুরটা গেলা রে। কুকুর? এ শালা বুড়োর ঠিকই হয়েছে। শালা 80 বছর বয়স হয়ে গেল, কখন একটু হরিনাম করবে কিনা। আচ্ছা আচ্ছা, আপনারাই বলুন তো, ওকে একদিন আমি দাদু বলেছিলাম, বাবা সে আবার কি রাগ, সে আবার কি রাগ, আবার আমাকে না তেরে মাকেও এসেছিল। একবার কেন 100 বার দাদু বল, আমি কিছু মনে করবো নি, বল 100 বার দাদু বল। ওই ওই ঝুমরির সাথে এবার প্রেম করার শখটা মিটেছে তো? ও বাবা ঝুমরি, ও নাম করিস নি ভাই, ও ভয়ঙ্কর মাল। ওর নাম রেখেছি টবলা, ওর গ্রাম হচ্ছে টবলা, আর নারী অবলা। আচ্ছা। তাই ভাই হ্যাঁ। আমরা এই সংসার ধর্ম ত্যাগ করে একদম একেবারে মেয়ে মানুষের পাল্লা ত্যাগ করে, আর এই যে মদ ত্যাগ করে এবার আমরা বৃন্দাবনের পথে পাড়ি দেব। ওই দেখ হরিমঞ্চ, আমরা গাইতে গাইতে যাবো। এবার কি গাইবো জানিস? হ্যাঁ, বলো। আরে দুহাত তুলে বল রে হরিনাম, বলি দুহাত তুলে বল রে হরিনাম, আজ প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মোর কৃষ্ণ বলে, আর প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মোর কৃষ্ণ বলে, আর প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মোর কৃষ্ণ বলে। আমি বলবো না, বলবো না, বলবো না। আরে বাবা, পড়াশোনা না করলে তুমি কেমন করে বড় হবে? এসো, আমি তোমাকে আর আমি বলবো, তুমি শুনবে। ঠিক আছে? বলো। আরে রাজুগর আসছে, আমি খাবো আরে রাজুগর আসছে, আমি খাবো পেল। দুটানা ভরে ভরে জীবন পাখি বাজে গায়ে। দুটানা
শালা, সোহাগের নেশায় যেটা করতে যাচ্ছিলি সেটা যদি ফাঁস হয়ে যায় তাহলে তো কেলেঙ্কারি হয়ে যাবে। আমি তোমার টানি গো, আমি হাঁদা, আমি তোমার টানি হাঁদা। তাহলে তোমার সেদিনের আচরণের সঙ্গে আজকের আচরণের কোনো মিল নেই কেন? বলো, সেদিনের স্পর্শের সঙ্গে আজকের স্পর্শের কোনো আমি মেলাতে পারছি না কেন? কেন কেন? তোমাদের তোমাদের তোমার সোহাগের বোধে যা করলাম সেটা তো কেলেঙ্কারি হয়ে যেত। কি হলো? চুপ করে আছো কেন? জবাব দাও, আমার কথার জবাব দাও তুমি। বাবা গো, ও বাবা, তুমি এতে দেখে দাও বাবা, আমার বউ আমাকে একটু ভালোবাসে না বাবা। কেন না তুমি এইভাবে আমাকে দেখো না? শোনো না, তোমাকে আর কোথাও যেতে হবে না, কোথাও না। এখন পড়াশোনা করার সময় কি আর কোথাও যেতে আছে? আর কাজ করো, আজ রাতে আমি তোমাকে ভালো বাঁধবে তো? তোমাকে আমি অনেক অনেক ভালোবাসবো। হ্যাঁ তাই বাঁধবে? তাহলে সত্যি করে বলো, ভালো বাঁধবে তো? জানতে হবে আমার স্বামী নাকি আমার স্বামীর ছদ্মবেশে অন্য কেউ। আমি আমি তোমাকে আজ নিজের হাতে খাইয়ে দেবো। এই মেয়েটা আমার অনেক কিছু জয় করে নিয়েছে। আমিও সারা মেয়েটাকে আস্তে 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 করে অনেকটা ভালোবেসে ফেলেছি। আরে নকল আলারাম সেজে যদি সারাটা জীবন থেকে যায় তাহলে অসুবিধাটা কোথায়? সারা জীবনের রোজগার আর খাবারের চিন্তা তো করতে হবে না। তার সঙ্গে ওই সুন্দরী বউটার সঙ্গে প্রেম। ঝুমড়ির কি হবে? ঝুমড়ি যে আমার পথ চেয়ে বসে আছে, আমি ফিরে না গেলে যে আমাকে নিয়ে তার সুখের সংসার করা হবে না। একটা সুখের স্বপ্নকে ভেঙে দিয়ে আর একটা স্বপ্ন আমি ভাগ করি কি করে? একটা মেয়েকে কাঁদিয়ে আমি আর একটা মেয়েকে, না 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 না, আমি কিছুই ভাবতে পারছি না, আমি কিছুই ভাবতে পারছি না। আমি এখন কি করবো? আমার কি করা উচিত? ওই নকল সাইডা দিয়া তোমার আসল জায়গায় ফিরে যাও। পিতিয়ে মশাই, দালো পিতা মশাই, আমার বউ না আমাকে একটু ভালোবাসে না। শালা আমাগো সাথে বেশি চালাকি করবি না। আমি তোর সব কথা শুই না ফেলাইছি, এবং সব কথা শুই না এবং পরিষ্কার হইয়া গেছি। তুই আসল হাঁদা নোট, নকল হাঁদা। গাধা, পিতে মশাইটা একেবারে একটা বলি হাঁদা আবার নকল আতর হয় নাকি পিতে মশাই? শালা হয়। যতই তুই আসল হাঁদার মতন অভিনয় করে সকলকে তাক লাগাইছিস কেন, আমারে পারবি না। কারণ আমি তো সেদিন রাতে নিজের হাতে ধরে তো তাহলে তুই আসলে সেই কালপ্রিট? সত্যি করে কইছি কে তুই? আরে আমি কে হই না কেন, মনে রাখিস আমি তোর জগ। সারা কম কথা বল, নইলে তোরে আমি একেবারে আমাদের বাড়িতে এই রূপটা নকল হলেও তাকতটা কিন্তু নকল নয়। এইবার আমি সব বুঝা গেছি। তুই আসল হাঁদা নো, তুই নকল হাঁদা। আমি সকলরে বইয়া দেবো তুই নকল হাঁদা। পারবি না মানিক চান, পারবি না। আমিও তোর অনেক কথা জেনে ফেলেছি। প্রথম প্যারালাইসিস রোগী সেজে এই তত্ত্বারামি করে চাপাটা
একটা মস্ত বড় ঢপ। আর দ্বিতীয়, আসল হানারামকে তুই হাফিজ করে দিয়েছিস। সত্যি করে আমি তোর জম রে কম কথা বলে শালা কম, নাহলে তোর একেবারে দম বন্ধ করে মনে রাখিস, তুই যেমন পরের মাথায় কাঁঠাল ভেঙে খেতে এসেছিস, আমিও তেমনি পরের কাঁধে বন্দুকটা রেখে শিকার করতে এসেছি। তুই যেমন সিয়ান, আমিও তেমনি সিয়ান। সপ্তমতে আমার সামনে কোলাগুলি করবি তো ঠিক, কোলাগুলি করবি তো একেবারে আবেশ করে দেবো। এছাড়া তো মহা মুশকিলে পড়ে গেল দেখছি। চলো দিন অনেকে বজ্রপথের মতন এছাড়া কথা হয়তো উচ্চ ঝামেলায় এসে হাজির হইয়া গেল। এছাড়াও একদিন ওই আসল হানার মতন আমি একেবারে শালাকে একদম চুপ করে রাজা, যত শব্দ করবি আমার হাত থেকে তোর গোলায় তত চাইপা বসবে। তুই আমাকে কিন্তু দেখিস নাই, কিন্তু শুনিস নাই, কথাটা মনে থাকবে। আমি কোনো কিছু দেখেও নাই, কোনো কিছু শুনে নাই। আমাকে রূপটা ফেলে বলতো কেউ জানে নাই, তুই যাই না ফেলাইছিস। এই কথা যদি ফাঁস হইয়া যায় তো তোরে আমি একেবারে আমার প্রাণ থাকতে আমি কোনো কাউকে বলবো না। আমার কাছে আসল, তুই সমান বলে ওই বাবু, তুই সমান। আসল নকল দুই সমান, এ কথার অর্থ কি নন্দ? কিছু না করতে বাবু, আমি দেখি নাই, কিছুই নাই। দাঁড়া 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 দাঁড়া, তোকে দেখে মনে হচ্ছে কি বড় আতঙ্কে ভুগছিস। বল তো তোর কি হয়েছে বল। আরে আরে ভয় কি নন্দ, দাদারে সত্যি কথাটা কইয়া দাও। সত্যি কথা? হ্যাঁ হ্যাঁ, নন্দ আসলে ভয়ে কইটা পাচ্ছে না, আমি আপনাকে কইছি শোনো। ওই 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 দাঁড়াম না, নন্দরে ভয় দেখাইছে যে ওইখান থেকে চইলা না গেলে না ওর একেবারে গোলা টিপে একবারই মেরে ফেলাই দেয়। সে কি সে কি? হ্যাঁ আমি যা কইছি শুধু হ্যাঁ হ্যাঁ কইরা দাও, নইলে তোরে আমি একেবারে তোর ভয় নাই নন্দ, আমরা তো সকলে আছি, দাদারে সত্যি কথাটা কইয়া দাও। হ্যাঁ দাদা, হ্যাঁ সত্যি কথাটা শোনে। হাঁদার এই নন্দ নন্দ নাকি কি করে যায় না ফেলাইছে, ওটা আসল হাঁদা নাই, নকল হাঁদা। হ্যাঁ তোমার ভাবে দেখুন তো কি কি ডেঞ্জারাস মাল। তাই তো নন্দকে হুমকি দিতাছে, যে কথা ফাঁস হইয়া গেলে ওকে একবারে খুন কইরা দেবে। একবার ভাবুন কি ডেঞ্জারাস মাল। মিথ্যা কথা, আমার দাদাকে চিনতে কখনো ভুল হয়নি। আমি বলছি ওই আমার দাদা। কিন্তু নন্দ নাকি গোপনে দিতে ফেলেছে। আমাদের খোকা আসল নয় নকল। বল বল নন্দ, তুই কোথা থেকে জেনেছিস? আমি এখন কিছু জানি না, আমি কোনো কিছু জানি না। আমি যাই, আসল না নকল আমি কিছু জানি না। শোন 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 নন্দ শোন, নন্দদা নন্দদা শোনো, যেও না বাবা। নন্দদা এভাবে
ভয় পেয়ে পালিয়ে গেল কেন? আরে আমিও তো কিছু বুঝে উঠতে পারছি না, তবে আমার মন করছে ওকে কেউ জোর ভয় দেখিয়ে না ওর মুখটাকে বন্ধ করতে বাধ্য করেছে। কিন্তু কে কে নন্দটাকে ভয় দেখিয়েছে? আরে আমিও তো সেটাই ভাবছি, কিন্তু আচ্ছা তুই কোথা থেকে জানলি যে আমার খোকা আসল নয় নকল বাবা? পিসিমা বলছে। চলো না বলেছে। সেই সব অনেকেই বলতে শুরু করেছে, কিন্তু আমি বিশ্বাস করিনি। বিশ্বাস না করলেও আজ আমার মনে অনেক প্রশ্ন উঁকি মারছে রে হৃদয়। ওই ফুলসজ্জার রাতে খোকা নিরুদ্দেশের ব্যাপারটা আমার কাছে আজও পরিষ্কার নয়। তাছাড়া আজকের এই নন্দের অস্বাভাবিক আচরণ আমাকে অনেক প্রশ্নের মুখে দাঁড় করে দিয়েছে। এক কাজ কর খোকা, চল আমরা বৌমার মুখোমুখি দাঁড়াই। একবার তো ওই বৌমাই বলতে পারবে আমার খোকা আসল না নকল। চল, চল। এ কি করে সম্ভব? মানে আসলের জায়গায় একটা নকল সাদা মিশে আমাদের সমস্ত প্ল্যান বানচাল করে দিচ্ছে। এই যে আমার বিশ্বাসই হচ্ছে না। আপনি কি কোন রায় মশাই? আমারও তো বিশ্বাস হয় নাই। ও শালা চলন বলন বিলকুল একদম হাদারামের মতন। আমি যদি সেদিন নিজের হাতে শালারে খুন না করতাম তাহলে তো আমার নিজেরই বিশ্বাস হইতো না শালা আসল না নকল। তোমাদের উপর আমার সন্দেহ হচ্ছে, মানে সেদিন সত্যি সত্যি তোমরা হাঁদারামকে খতম করেছিলে তো? সত্যি বলছি, মায়েরই বলছি, মা কালী দেবী বলছি, সেদিন আমি একটা চাকু দিয়া একদম খুঁচায়া হাদারামকে খুন কইরাছিলাম। বাহ বাহ বাহ, চমৎকার! এই তাহলে তোমাদের আসল চরিত্র। মন্দিরা, চুপ! আমি নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য তোমরা মানুষ খুন করতে পিছপা হয় না। আমি তোমাদের সব কথা আরো শুনে ফেলেছি। তোমরা ঠাকুর জামাইকে খুন করেছো। মন্দিরা কথা শোনো, মন্দিরা কথা শোনো। তুমি কি মানুষ? নিজের বোনের যে সিঁদুর মুছে ফেলতে পারে তাকে মানুষ বলে ভাবতে আমার ঘেন্না করে। তুমি অমানুষের অধম। মন্দিরা, তোমাকেও আমি ছাড়বো না, কিছুতেই না। হ্যাঁ, তোমাদের সব কুকীর্তির কথা আমি পুলিশের কাছে ফাঁস করে দেবো। তোমার জন্য ঠাকুর জামাইকে তুমি খুন করেছো। তোমার জন্য ঠাকুর তো ঘর ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে। এই সব কথা আমি পুলিশের কাছে দাঁড়াও মন্দিরা, তুমি কিনা আমারই সর্বনাশ করতে পাবড়াও। তোমার ওই পা দুটোকে আমি ভেঙে দেবো। শুধু পাগল নয় রায় মশাই, ওর মুখটাকে একেবারে বন্ধ করার ব্যবস্থা করে। কি বলে? হ্যাঁ, সাক্ষী শেষ আর সাক্ষী রেস রাখতে নয়। না, তাই একমাত্র সাক্ষীকে সরিয়ে দেয় বুদ্ধিমান। না, এমন কাজ করো না। আমি হাত জোড় করে অনুরোধ করছি, তুমি আমাকে বাঁচতে দাও। আমি বাঁচতে চাই না। এসো মন্দিরা, আজকে তোমাকে বাঁচিয়ে আমাদের অনেক কুকুরটি লেগে ফেলেছো। তাই তোমাকে তো এবার মরতেই হবে। আমি কি করলাম? আমি নিজের হাতে আমার স্ত্রীকে খুন করলাম। ভাববেন নয় রায় মশাই, স্ত্রী গেছে আবার স্ত্রী পাইয়া যাইবেন, কিন্তু খুনের কাছে ফাইসা গেলে আপনি একেবারে শেষ হইয়া যাইতেন। আমার মাথায় কিছু আসছে না, মানে যা করবার তুমি করো। আরে কিছু আমাদেরকে কিছু কইতে হইব না, তাছাড়া একটা নতুন চাল চাইতে হইব। কেমন? চলেন ওই পাশের ঘরে চলেন, এই খুনটারে লইয়া না একটা নতুন নাটক সাজাইতে হইব। নাটক? আমাদের দুজনের কোন রোল না। পাশের ঘরে আছে। এই হলো আমাদের বাড়ি। এখন বাড়িতে বলে, আর এই বাড়ি ছেড়ে তুমি একদিন চলে গেছিলে। হ্যাঁ, সেদিন এই বুকে ছিল নিজেকে শেষ করে দেওয়ার যন্ত্রণা। তাই তো তোমাকে পেয়ে আমার আবার নতুন করে বাঁচার বাঁচানো যাচ্ছে গেছি। আর সেই জন্যই তো আমি বৌদি,
কথা বলছে না মানে তুই করেছিস তুই বৌদিকে দেখি দেখি সব সব দেখি কি রে তুই আমার বন্ধুকে ফোন করলি কি বলছো দাদা? আমি বৌদিকে ফোন করেছি। এই দেখে এরা দুজনে বউঠানে খুন করে রাখে আমি নিজের চোখে দেখতেছি না, এই যে আমার দিদি, দিদি, দিদি রে, তুই কথা বল দিদি, তুই কথা বল। হে ঈশ্বর, আমি যে বলে এটা শুনি না। দিদি, আজ আমার কষ্ট মনে পড়ছে রে দিদি। তুই আমাকে কোলে পিঠে করে মানুষ করেছিস। অল্প বয়সে বাবা মারা যাওয়ার পর আমি খেতে না চাইলে আমাকে কোলে পিঠে বসিয়ে আমাকে আদর করে মায়ের মতো খাইয়ে দিয়েছিস। একদিন মনে পড়ে রে দিদি, রোজ বিকেল বেলায় পদ্মা থেকে ঘাটে আমাকে বেড়াতে নিয়ে যেতিস। পদ্মা থেকে ঘাটে রাজহাঁস ধরে বেড়াতো। পদ্মা নদীর ঘাটে সেই রাজহাঁস দেখে আমি মোহিত হয়ে যেতাম। একদিন ঝোপের আড়াল থেকে একটা শিগাল রাজহাঁসের উপর ঝাঁপিয়ে পড়েছিল। শিগালের সেই রক্ত মাখা মুখ দেখে আমি যখন কেঁদে উঠেছিলাম, তুই তখন আমাকে বুকে জড়িয়ে ধরে বলেছিলি, ভয় কি রে ভাই, আমি তো আছি। তুই চোখ মেলে তাকা রে দিদি, তুই চোখ মেলে তাকা। মোহন, মা বলে ডেকেছিলে, আজ তুমি তাকে তুমি এইভাবে ভুল করলে কোন আক্রোশে? আমি কিছু শুনতে পাবো, আমরা আসার আগে উনি ফোন করেছে, আমি এসবে কিচ্ছু জানতে পারবো না, আমি কিচ্ছু জানি না। যা বলার আদালতে গিয়ে বলবে। You are under arrest. না মোহন, এবার আমাদের কি হবে? জানি না ঝুঁকি, হয়তো এই মিথ্যে অপরাধে আমাদের ফাঁসি হয়ে যাবে। চিরতরে শেষ হয়ে যাবে আমাদের ঘর বাঁধার স্বপ্ন। ঠিক দাদা, ঠিক। যতই তুমি নাটক সাজিয়ে আমাদের তুমি খুনি সাজাও, কিন্তু আসল ব্যাপারটা আমার কাছে এবারে পরিষ্কার হয়ে গেছে দাদা। আজ তুমি আমাদের খুনি সাজালে তোমাকে বিবেকের বিচারে তোমাকে কোনোদিন ক্ষমা করবে না দাদা। তুমি কোনোদিন রেহাই পাবে না দাদা, তুমি কোনোদিন রেহাই পাবে না। আমার মন থেকে মেম সাহেবের স্মৃতি কোনো মতে আমি মুছে ফেলতে পারছি না। নকল ভোরের অভিনয় করতে করতে আমি যে একটা আসল ভোরের সন্ধান পেয়ে গেছি। তাই তো পূর্বের জীবনে ফিরে যেতে কথা ভাবতে আমার যে বড় কষ্ট হচ্ছে। না না, আমি আর বাদশাহতে অন্ধকারময় জীবন আমি আর ফিরে যেতে চাই না। বাদশাহতে অন্ধকারময় জীবনের কথাগুলো মনে পড়লে আমার যে মনে বড় কষ্ট হয়। না না, আমি সবকিছু ভুলে গিয়ে মেম সাহেবের আসল ভালোবাসার ছোঁয়ায় আবার আমি নতুন করে কি বউ, ও বউ, তুমি কখন এলে? আমি তো তোমাকে দেখে অবাকই হয়ে গেছি।
আমি 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 তো তোমার স্বামী গো, আমি তো তোমার স্বামী। না না না, তুমি তুমি বাচ্চা। বিশ্বাস করুন, বিশ্বাস করুন, বিশ্বাস করুন মেম সাহেব, আমি আমি এখানে আসতে চাইনি, আমি এখানে আসতে চাইনি। এক অদৃশ্য মহামানবের অমূল্য নিদর্শনে আমি এখানে আসতে বাধ্য হয়েছি, আর অনিবার্য কারণের জন্য আমি আসার কারণ আমি আপনাকে বলতে পারলাম না মেম সাহেব। মিথ্যে কথা। আমার সঙ্গে প্রতারণা করার জন্য আমি তোমাকে এক্ষুনি পুলিশের হাতে তুলে দিতে পারতাম, কিন্তু কেন দিলাম না জানো? শুধুমাত্র কয়েকদিন হলেও তোমাকে আমি মিথ্যে স্বামী হলেও ভালোবেসেছি, তাই সেই জন্য দিতে পারলাম না। তবে তবে করুণা করে নয়, ঘৃণা ভরে তোমাকে এখান থেকে তাড়িয়ে দিচ্ছি। তুমি চলে যাও, এই মুহূর্তে তুমি আমার সামনে থেকে চলে যাও। মেম সাহেব, তবে আমি চলেই যাচ্ছি মেম সাহেব, তবে আমি চলেই যাচ্ছি। তবে যাবার আগে ভাগ্যবান তার ভগবানকে শত কোটি প্রণাম জানিয়ে বলবে, সামান্য দুদিনের জন্য হলেও নকল স্বামীর অভিনয় করার জন্য আসল স্বামী ভেবে যে ভালোটা আপনি বেঁচেছিলেন, তাতেই আমার জীবন ধন্য মেম সাহেব, তাতেই আমার জীবন ধন্য। তাছাড়া তাছাড়া বিশ্বাস করুন, আপনাকে আপনাকে আমি অনেক কষ্ট দিয়েছি মেম সাহেব। আসলে আসলে আপনার জন্যই, আপনি আসার জন্যই আমার এই অন্ধকারময় জীবনের কিছুক্ষণের জন্য একেবারে আলোতে পরিপূর্ণ হয়ে গিয়েছিল। আমার এই অন্ধকার মনে ঘৃণার মধ্যে সামান্য সামান্য করে জন্ম নিয়েছিল একটু পূর্ণ, আর সেই পূর্ণ ধীরে ধীরে পরিণত হয়েছিল একটা পবিত্র ভালোবাসা। আর সেই পবিত্র ভালোবাসার পাপ পুণ্যের গোলক ধাঁধায় পড়ে গিয়ে আমি আবার পড়তে চললাম সেই পঙ্কিল পথের মধ্যে। তবে যাবার আগে আমি আপনাকে একটা চরম সত্যি কথা জানিয়ে দিয়ে যাই মেম সাহেব, আপনার ওই স্মৃতি সিঁদুর কিন্তু এবার মুছতে হবে। আপনার স্মৃতি সিঁদুর কিন্তু থাকবে না মেম সাহেব, কারণ আপনার স্বামীকে হত্যা করেছে ওই শয়তান মানিক। তোমার নকল স্বামী আছে। ওই যদি আমার নকল স্বামী, তাহলে আমার আসল স্বামী কোথায়? মানিক চাঁদ। মানিক চাঁদ না, মানে সেদিন আমার ওই হাঁদারামকে তো আমি নিজে খুন করেছো। কে? তুমি খুন করে। কে আমার মিথ্যা কথা তোমারে কইয়া দেবো মা? তুমি মিথ্যে নয়, এটাই সত্যি। তুমি আর তোমার স্ত্রী, তোমরা দুজনে মিলে আমার স্বামীকে সেই রাতে খুন করেছো। তোমার ওই স্বামীর মতন তোমারও আমি একেবারে শেষ করে দেবো। সেদিন রাতে তোর স্বামীকে আমি টাকা দিয়া খুঁচাইয়া খুন কইরাছি। অপরাধ করেছিল আমার স্বামী। কেন কেন তুমি আমার স্বামীর ছেলেটাকে এভাবে মুছে দিলে? বলো কেন? কানলাই দেবী তোলা, কানলাই তোমার সিঁদুর মতনের আগে আমি আবার জীবতে নতুন করে সিঁদুর করাইয়া দেব। তোমারে বিয়া কইরা আমি দূর দেশে গিয়া ঘর বাঁধব কেমন? কাম থাকতে এই শাড়ি বোধহয় সব কই না ফেলাইছে, কে তাল্লা কইরা বসে। তোমার জন্য আমি শালা এত কাণ্ড করলাম, আর তুমি কিনা আমাকে ছেড়ে দিয়ে এই মেয়েটাকে নিয়ে চলে যেতে চাইছো? বেঈমান বেঈমান বেঈমান, এই শালি আমারে কই বেঈমান? শালা যে নিজের দাদার ভাই করে খুন করা ষড়যন্ত্র করে, তার চাইতে বড় বেঈমান এই দুনিয়ায় আর কেউ আছে নাকি? সরে যাও, চলো না, আমার কামে বাধা দিও না।
আছে। এই জন্যই তো ভগবান আমার হাতিয়া শরীরে এত বড় শাস্তি দিল। না না, দেরি করা ঠিক হইব না। সার্টিফিকেট প্ল্যান রেডি করা আছে। আমি দেবীকে নিয়ে এবার দূর দেশে চইলা যাব। চলে তো বেশি বৌমাকে রক্ষা করো দাদা, হৃদয়, শোনো না, এ কি? এই অবস্থা তো কে করেছে? শয়তান মানিক চাঁদ। ওই রোগাগ্রস্ত পঙ্গু মানুষটা না, ও রোগগ্রস্ত নয়, ওই রোগীর আড়ালে লুকিয়ে আছে একটা জীবন্ত শয়তান। ওই শয়তানটাই সেই রাতে হানারামকে খুন করেছে। হানারামকে খুন করে তাকে তো আমাদের বাড়িতে যেটা রয়েছে সেটা কে? ও হানারামের মতো দেখতে একটা অন্য লোক। কোথায় সে প্রতারক? বৌমা জানতে পেরে ওকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। আমি চললাম। যদি পারো আমাকে ক্ষমা করে দিও। আর যদি পারো বৌমাকে ওই শয়তানের হাত থেকে রক্ষা করো। আমি চলো না! ঝুমড়ি, আরে ঝুমড়ি, আরে কোথায় তুই? কখন থেকে আমি তোকে খুঁজে বেড়াচ্ছি। আরে তুই তো পাত্তাই নেই। কোথায় গেছিস তুই ঝুমড়ি? আমার ঝুমরি আর কোনোদিন তোমার কাছে ফিরে আসবে না বাচ্চা। সেটা আজ অন্যের বিবাহিতা স্ত্রী। এ কি বলছেন পাগলা বাবা? এ হতে পারে না, না না, এ হতে পারে না। তুমি মন খারাপ করো না বাচ্চা, তুমি মন খারাপ করো না। ভাগ্যের বিড়ম্বনায় তুমি যেমন তোমার ঝুমরিকে হারিয়েছো, তেমনি ঝুমরিও হারিয়েছে তার দাম্পত্য জীবনের সুখ। তাই তো মিথ্যা খুনের আসামি হয়ে সে আজ তার স্বামীর সাথে জেল খাটছে। না না না, আমার ঝুমড়ি, আমার ঝুমড়ি এইভাবে কি বলছেন পাগলা বাবা? আমার ঝুমড়ি মিথ্যা। তার চেয়েও ভয়ঙ্কর খবর আছে বাচ্চা। তোমার সেই মেম সাহেবের জীবন আজ মানিক চাঁদ তাকে তুলে নিয়ে গেছে। হয়তো সে তার অনেক বড় ক্ষতি করে দিতে পারে। শয়তান মানিক চাঁদ অনেক অন্যায় করেছিস, আমি তোকে সব কিছু ক্ষমা করে দিয়েছি। কিন্তু এই বাচ্চাটার রক্ত পিপাসাটাকে তুই দেখিস না। যদি আমার মেয়ের একটু ক্ষতি হয় তাহলে আমি তোকে একেবারে পূর্ণ করে দেব। যাচ্ছে, জেগে উঠছে আমার শাশ্বত সৈনিক। এইবার আমার ফুটপাত জুড়ে শুরু হবে কুরুক্ষেত্রের মহাসংগ্রাম। একদিকে সব্যসাচী, অন্যদিকে পাপিষ্ঠ কৌরব। একদিকে পাপ, অন্যদিকে পুণ্য। আর সেই পাপ পুণ্যের সংগ্রামে পাপের হবে পরাজয়, পুণ্যের হবে বিজয়। এখনো বলো, না, আমার প্রাণ থাকতে আমি ওই সহ্য করবো না। আরে থামো থামো থামো, এত কষ্ট করার কোনো দরকার নাই। এইবারও আপনা হইতেই সই করবে। কাঞ্চন কেমন আমার সমস্ত সম্পত্তি জোর করে কেড়ে নিতে চাইছে। দেখ দেবী দেখ। না, আমাকে যদি খুন করে মেরে শেষ করে দেখ করুক, তবু তুমি কিছুতেই ওই সই করবে না। তাহলে সত্যিকারেরই খুনটা করে। না না, ওকে তোমরা মেরে না, ওকে ছেড়ে দাও। আমি তোমাদের দলিলে সই করবো। দাও দাও দলিল দাও। এই তো বুদ্ধিমানের মতো কথা। তুমি যদি আগে বলতে তাহলে আর এত কষ্ট সহ্য করতে হতো না। এই গানটাই সই করো। সবই আমার জন্য রে বোন, সবই আমার জন্য। আমি আমার ওই দেবী প্রতিমার মতো স্ত্রীকে নিজের হাতে খুন করে
খুনের দায় ও স্বরূপের মাথায় চাপিয়ে তাকে আমি মিথ্যে আসামি সাজিয়ে জেলে পাঠিয়েছি রে বোন। আমি যে মহাপাপী রে বোন, আমি যে মহাপাপী। আরে চুপ! এমন প্যানপিনানি সাইরা দিয়া একটা জম্পেশ করে মেহফিল বানাইছো, মেহফিল। এই যে দেবী সোনা, একটা সুন্দর করে নাচ গান কইরা দাও দেখি। 100 বার করবে। তুমি না নাচলে তোমার দাদার শরীর থেকে আরো 1000 গুণ রক্ত ঝরাবে। খানসান, আরো চাবুক। আমাকে মেরে ফেলো, তবু তুই নাচবি না দেবে, তুই নাচবি না, নাচবি না। আমাকে মেরে ফেলো, তবু তুই নাচবি না। কি করবো তুমি আমাকে বলে দাও ঠাকুর, তুমি আমাকে পথ বলে দাও। আমার দাদা শোনাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। গান গাও। जब तक के जाने जहां मैं नाचूंगी, जब तक के जाने जहां मैं नाचूंगी। प्यार कभी भी मरता नहीं, मौत से भी मरता नहीं। प्यार कभी भी मरता नहीं, मौत से भी मरता नहीं। ज़िंदगी हमारी रचना, जाने जहां मैं नाचूंगी। তোমারে শেষ না করলে তুই সবাই রায় মশাই সম্পত্তিতে ভাগ বসাইতে, দেবী সোনা যৌবনে ভাগ বসাইতে, কিন্তু না, এই মানিকদান কারুরে কোনো জিনিসের ভাগ দেয় না। ছাড়বো না মালিক সাহেব। তুমি আমায় বাঁচতে দিলে না, তাহলে আমিও তোমায় ছাড়বো না। এইবার আইসো দেবী সোনা, তোমাকে লই আমি দূর যেতে গিয়ে ঘর বাঁধো। আমার শিকারে ভাগ বসাই ওকে ফেলে দাও বলছি বাচ্চা। Hands up! ওকে ফেলে দাও। Hands up! Hands up, বাচ্চা। শেষ করে দিলে বাচ্চা। Hands up! Oh God! এ তুমি কি করলে বাচ্চা? যাকে ধরবার জন্য আমি এতদিন ধরে ফুটপাতের ফাটা কেষ্ট থেকে ছদ্মবেশে ঘুরিয়ে বেরিয়েছি, আর তাকে ভালো করার জন্য তোমাকে আমি ওই পুণ্যমত মাস্টারের বাড়িতে পাঠিয়েছিলাম। তাকে ভুল করে তুমি আইনটা আজ নিজের হাতে তুলে নিলে বাচ্চা। তুমি আজকে আইন নিজের হাতে তুলে নিলে। এ তুমি ঠিক করলে না। ইউ আর আন্ডার অ্যারেস্ট। বোমা, বোমা, সেই সেই শয়তান মানিকচাঁদ দাকে আমি একেবারে শেষ করে দিচ্ছি বাবা। মানিকচাঁদ আর নেই পৃথিবীতে। এবার
এবার আপনারা আমাকে ক্ষমা করুন, আমাকে আপনারা ক্ষমা করুন। চলুন চলুন স্যার, আপনি এবার শীঘ্রই আমাকে এখান থেকে নিয়ে যান। চলো। দাঁড়ান, আমার ছেলেকে আপনারা কোথায় নিয়ে যাচ্ছেন? আপনার ছেলে? হ্যাঁ, ছেলেই তো, নকল হলেও ও তো আমায় বাবা বলে ডেকেছে। না না বাবা না, আমার মতন একটা পাপী, আমার মতন একটা খুনি কখনো পুণ্যের জায়গায় আশ্রয় পেতে পারে না বাবা। পারে বাচ্চা পারে, পুণ্যের পবিত্র ধারায় একদিন সব পাপ ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। আইনের চোখে তুমি অপরাধী, তাই তোমাকে অ্যারেস্ট করা হলো। তোমার শাস্তি যাতে কম হয় তার সব চেষ্টা আমি করবো। আর তুমি জেল থেকে ফিরে এসে আবার নতুন করে সংসার করে তুলবে। চলে এসো বাচ্চা। আমি শেষ দিন পর্যন্ত তোমার জন্য অপেক্ষা করে থাকবো। তবে দাঁড়িয়ে কেন? আয়, পাপের পঙ্কে লাবণ্য থেকে একটা দগ্ধ বিদগ্ধ জীবনকে আমি পুণ্যের মাঝে প্রতিষ্ঠা করব। আর সেই সাথে করব মা দেবীর বোধন। দেবীর বোধন? হ্যাঁ। আজ ভালোবাসার মধুর মিলন, আসল নকল সন্ন্যাসী, বিসর্জনে দেবীর বোধন। That's a good time.